আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় যেটা আছে ভৌত রাশি এবং পরিমাপ, এই চ্যাপ্টারটার বেশ কিছু সৃজনশীল অল্প সময়ের সমাধান করবো ইনশাল্লাহ। বিস্তারিত তোমাদেরকে ক্লাসে পড়ানো হয়েছে। তো এখানে আমরা যেই জিনিসগুলো সৃজনশীলগুলো নিয়ে এবং টুকিটাকি যে জায়গাগুলোতে প্রবলেম হয় সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি আমরা। তার আগে এটা আমার চকবাজার প্রাইভেট পেজ যেটা আছে এইচএসসির, সেটার ঠিকানা। আর যারা এসএসসি শেষ করে এইচএসসিতে উঠবা ইনশাল্লাহ এই ঠিকানায় যোগাযোগ করে চলে আসবো আর কি। ঠিক আছে স্যার, আসতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে নাকি? নাই, কিন্তু কথা হচ্ছে আসার আমন্ত্রণ রইল। আসলে আবার ফ্রি পড়াবো না? ফ্রি পড়াইতাম না, টাকা লাগবে। দেখো চলে আসি আমাদের এখানে এই যে ভৌত রাশি এবং পরিমাপ চ্যাপ্টারটার মধ্যে আমাদের দুইটা যন্ত্র নিয়ে বেশি আলোচনা। একটা স্ক্রু গজ বলি আমরা, এটা স্ক্রু গেজ অ্যাকচুয়ালি। তো স্লাইড ক্যালিপার্স, একটা স্লাইড ক্যালিপার্স বলি আমাদের বইগুলোতে, এটা ক্যালিপার্স একটা যন্ত্র। আর আরেকটা এই স্ক্রু গজ। এই দুইটা স্ক্রু গজ, এই দুইটা যন্ত্র নিয়ে কি আমাদের আলোচনা সবচেয়ে বেশি। তো এখন এই স্লাইড ক্যালিপার্স, এটা আরেকটা নাম ভার্নিয়ার ক্যালিপার্স। কি বলতো? ভার্নিয়ার ক্যালিপার্স আমরা জানি। সাধারণত এটা দিয়ে দৈর্ঘ্য, উচ্চতা, তারপর বিভিন্ন সিলিন্ডারের ফাঁপা সিলিন্ডারের অন্তবেশ, বহির্বেশ ইত্যাদি কি এগুলা নির্ণয় করা হয় সাধারণত। ঠিক আছে, তারপর গোলকের তুমি ব্যাসও নির্ণয় করতে পারবা। এখন আমাদেরকে একটু মনে রাখতে হবে, এটা দিয়ে সাধারণত ছোট দৈর্ঘ্যগুলো পরিমাপ করা হয়। কি ছোট দৈর্ঘ্য, তারপর ব্যাস, তারের ব্যাস বা ব্যাসার্ধ। ঠিক আছে, তারের ব্যাস এগুলো নির্ণয় করা হয় সাধারণত। তো স্লাইড ক্যালিপার্সের পার্ট নেওয়ার ক্ষেত্রে একটা সূত্র মেনটেন করে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে হয়। সেটা দেখো আমরা যদি দেখি যে পার্টটাকে তুমি যা ইচ্ছা তা দিয়ে প্রকাশ করতে পারো। ধরো এইটাকে আমি এল দ্বারা প্রকাশ করছি, যেহেতু একটা লেন্থ দৈর্ঘ্য, তো এল দ্বারা প্রকাশ করতেছি। এই এলটা মূল স্কেল পার্ট এম, প্লাস ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এখানে কি কি জিনিস আছে? এই পুরোটাকে বলা হয় এটা ভার্নিয়ার স্কেল পার্ট বা ভার্নিয়ার পার্ট। এটাকে বলা হয় কি বলতো? ভার্নিয়ার পার্ট। আর এই অংশটুকু মূল স্কেল পার্ট। কি মূল স্কেল পার্ট? এটা মূল স্কেল পার্ট, এটা ভার্নিয়ার স্কেল পার্ট। ভার্নিয়ার স্কেল পার্টের মধ্যে এই যে ভিটুকু, এটাকে বলে ভার্নিয়ার সমপাতন। কি বলে? ভার্নিয়ার সমপাতন। তো ভার্নিয়ার সমপাতন কি স্যার? ভার্নিয়ার স্কেলের একটা দাগ মূল স্কেলের একটা দাগের সাথে মিলে যায়, অথবা ভার্নিয়ার স্কেলের একটা দাগ মূল স্কেলের কোনো একটা দাগের একদম নিকটবর্তী থাকে, তাহলে ওই ভার্নিয়ার স্কেলের ওই দাগ নাম্বারটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। আর এটা ভার্নিয়ার ধ্রুবক। তোমরা জানো ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক। তো এই ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন যতটুকু দূরত্ব পরিমাপ করা যায়, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, ওইটাই ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবকটা কয়েকভাবে নির্ণয় করা যায়, কয়েকভাবে। একটা একটা সূত্র তোমার মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। কি বলতো? মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে মূল স্কেলে দেখো বিসি ইকুয়াল টু মূল স্কেলের এক ঘর ডিভাইড বাই এই ভার্নিয়ার স্কেলের ভাগ, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, এটা একটা কি ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার একটা সূত্র। এরপরে ভার্নিয়ার সাধারণত মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার হয়। সাধারণত। তারপর প্রশ্ন যদি দেওয়া থাকে অন্য কিছু, তাহলে ওইটা ভেবেচিন্তে তারপর বসাবে। ভার্নিয়ার কনস্ট্যান্টের আরেকটা সূত্র মূল স্কেলের এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের মধ্যে যে পার্থক্য। মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ওইটা কি? তাহলে এটা মূল স্কেল, তার জাস্ট এভাবে লিখতেছি, মূল স্কেলের এক ঘর বিয়োগ কি ভার্নিয়ার স্কেলের এক ঘর, ভার্নিয়ার স্কেলের এক ঘর। একটু করে লিখছি, ছোট করে লিখছি, বোঝা যাচ্ছে? লেগুলো বোঝা যাচ্ছে কিনা আমি একটু দেখে নিই তো। আশা করি বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। যাক, এরপরে আসে
এগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করব, আমাদের মনে রাখতে হবে। আমাদের এই সূত্রগুলো দেখো, এটা ছিল আবার বলছি দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্য, ঠিক আছে, পরিমাপকৃত দৈর্ঘ্য বলো, পরিমাপকৃত মান আর কি। স্যার স্ক্রু গজের ক্ষেত্রে ঠিক সূত্রটা অনেকটা একই রকম। এখানে পরিমাপকৃত মানটাকে তুমি হলো ডি দিয়ে প্রকাশ করতে হবে, যেহেতু সাধারণত তারের বেশ মাপা হয় এটা দিয়ে। পরিমাপকৃত দৈর্ঘ্য ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। আসো, এই যে এল হলো এটা হলো রৈখিক স্কেল পার্ট, কারণ আমরা জানি স্ক্রু গজ একটা হচ্ছে এখানে যেমন একটা মূল স্কেল, একটা ভার্নিয়ার স্কেল, এখানে থেকে একটা রৈখিক স্কেল আর একটা বৃত্তাকার স্কেল, ঠিক আছে, সার্কুলার স্কেল আর কি। তো একটা লিনিয়ার স্কেল, একটা সার্কুলার স্কেল। তাহলে এখানে যে রৈখিক স্কেলটা থাকে এটা রৈখিক স্কেল পার্ট, আর এই পুরোটুকু হলো বৃত্তাকার স্কেল পার্ট। এটা পুরোটাকে কি বলে? বৃত্তাকার স্কেল পার্ট। তো আমাদের প্রশ্নে কখনো যদি বৃত্তাকার স্কেল পার্ট দিয়ে দেয়, তাহলে আমরা এই সি ইন্টু এল সির জায়গায় ডিরেক্ট এটা বসাই দেবো। অনেক সময় যদি ভার্নিয়ার স্কেল পার্ট ডিরেক্ট বলে দেয়, তাহলে হচ্ছে ভি ইন্টু ভিসির জায়গায় ডিরেক্ট ওইটা বসাই দিব, মানে আলাদা আলাদা বসানোর প্রয়োজন নাই। এখন আসো, এই যে সি, এটা এটাকে বলা হয় হলো বৃত্তাকার স্কেলের ভাগ, তো দেখবা অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে বৃত্তাকার স্কেলের ভাগ এত, বা বৃত্তাকার স্কেলের ভাগ এত পাওয়া গেল, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এত পাওয়া গেল। আসলে এটা বৃত্তাকার স্কেলের মোট ভাগটাকে বোঝায় না, সি বোঝায় রৈখিক স্কেলে। তোমরা স্ক্রু গজটা আমি এখানে দেখাচ্ছি না, যেহেতু একটা শর্ট ভিডিও, স্ক্রু গজের বিস্তারিত ভিডিও হলে তখন দেখানো যেত। দেখো, বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা রৈখিক স্কেলের মূল বেজ লাইনের সাথে মিলে যায়। তো বৃত্তাকার স্কেলের যখন কোনো একটা জিনিস পরিমাপ করব, তো বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা ওই মূল স্কেলের বা রৈখিক স্কেলের একদম বেজ লাইনের সাথে যেই মিলে যাবে, যখন যেই দাগটা বৃত্তাকার স্কেলে একটা দাগ মিলবে, তো ওই দাগটাকে বলবো বৃত্তাকার স্কেলের ভাগ, মানে বৃত্তাকার স্কেলের ওই দাগটা মূল স্কেলের সাথে মিলে গেছে, ঠিক আছে, মূল স্কেলের দাগের সাথে কি মিলে গেছে। তো মূল স্কেল মানে রৈখিক স্কেলের কথা বলছি। আর লঘিষ্ঠ, এই যে এলসি মানে হচ্ছে লঘিষ্ঠ গণন, ঠিক আছে, ন্যূনাঙ্ক যেটাকে বলে আর কি, লিস্ট কাউন্ট, ইংলিশে বলে লিস্ট কাউন্ট। এখানে যেমন ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এখানে হলো ন্যূনাঙ্ক বা এই লিস্ট কাউন্ট, ঠিক আছে। স্যার এই লিস্ট কাউন্টটা কিভাবে বের করা যায়? এই লিস্ট কাউন্ট এলসি ইকুয়াল টু পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। এখানে কিন্তু বৃত্তাকার স্কেলের কি লাগবে বলো তো? মোট ভাগ সংখ্যা লাগবে, মোট ভাগ সংখ্যা। আসতেছে সব লেখা, এই কোনাটাও আসতেছে কিনা আল্লাহ জানে। আমি আজকে একটু দেখতে হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, ঠিক আছে। দেখো, তাইলে বৃত্তাকার পিচ কি? আমরা যদি বৃত্তাকার স্কেলটাকে একবার ঘুরাই, তাইলে সেটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হয় বা রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে আমাদের, সেই দূরত্বটুকুকে বলা হয় হলো কি ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট। তো তোমাকে ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্টের দ্বারা কি বোঝায়? আমাদের স্ক্রু গজের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা যাবে, ওইটাই হচ্ছে কি লিস্ট কাউন্ট। কথা কি বোঝা গেছে? তাহলে এখানে আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে সর্বনিম্ন যতটুকু পরিমাপ করা যায় ওটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টের সমান, আর স্ক্রু গজের সাহায্যে সর্বনিম্ন যতটুকু পরিমাপ করা যায় ওইটা হচ্ছে কি ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্টের সমান, ঠিক আছে। আমরা এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা হলো এই স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্ক্রু গজ বা স্ক্রু গেজের সকল গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমাদের এখানে বেশ কিছু আমি সৃজনশীল নিয়ে রেখেছি। দেখো, যে দেখি, এই যে একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ছোট ছোট কিছু ম্যাথ করাবো, আমি তোমাদের কিছু কনফিউশনের জায়গায় ক্লিয়ার করব। একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার, এক বাহুর দৈর্ঘ্য, যেখানে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে 6.4 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের 20 ঘর, মূল স্কেলের 19 ঘরের সমান। দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি রয়েছে। কয় পার্সেন্ট ত্রুটি রয়েছে? 4% ত্রুটি। এইটুকু। ভার্নিয়ার সমাপতন বের করো। তো প্রধান স্কেল পার্ট যেটা সেটা দেওয়া আছে, ভার্নিয়ার স্কেল যেহেতু অঙ্ক করব আমরা, তাহলে আমাদের এখানে L = M + V × VC। তাহলে আমাদেরকে এখানে যেটা বের করতে হবে, এই যে V ভার্নিয়ার সমাপতন, এটা বের করতে হবে। মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটা মূল স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে যাচ্ছে, এটা আমাদেরকে বের করতে হবে। কথা দেখে বোঝার চেষ্টা করো।
এখন আমাদেরকে এখান থেকে বেশ কিছু ব্যাপার চিন্তা করতে হবে। এম এটা দেওয়া আছে, দেখো এই যে এই পার্টটা কিন্তু পাইছি আমরা 6.48 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে হলো মূল স্কেল পার্ট 6.4, দেখো না স্যার, এটা হচ্ছে হলো আমাদের এখানে হচ্ছে এল, এটা হচ্ছে হলো আমাদের এখানে হচ্ছে হলো কি এম। দেখো মূল স্কেল মেইন স্কেল পার্ট এম। এখানে এটা তাহলে পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। আমাদের এখানে জাস্ট ভিসিটা যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা ভিটা পেয়ে যাব। তাহলে কত? ভি ইনটু ভিসি। তাহলে বা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভি হবে হচ্ছে হলো, এটা এই পাশে আসলে বিয়োগ হবে 6.48 মাইনাস হচ্ছে হলো 6.4 ডিভাইড বাই হচ্ছে হলো কি ভিসি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে হলো কি করা? ভিসি বের করে আনা। তো আমরা জানি এখানে যদিও মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কতটুকু বলে দেয় নাই, কিন্তু আমরা জানি সাধারণত মূল স্কেল আমরা জানি, এটা আমরা জানি, আজা লিখতাম, আজা মানে হচ্ছে আমরা জানি মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, দেখো মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে মূল স্কেলের 19 ঘর কত? তাহলে সুতরাং মূল স্কেলের 19 ঘর 1 ইন্টু 19, তাহলে 1 ইন্টু 19 ইকুয়াল টু হচ্ছে 19 মিলিমিটার। তাহলে মূল স্কেলের 19 ঘর হচ্ছে হলো 19 মিলিমিটার। আবার মূল স্কেলের 19 ঘর হচ্ছে হলো ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। তাইলে এখন এভাবে বলা যায় না, ভার্নিয়ার, দেখো তো ভার্নিয়ার স্কেলের, খেয়াল কর সবাই, ভার্নিয়ার স্কেলের 20 ঘর ইকুয়াল টু 19 মিলিমিটার। তাইলে বলো তো সুতরাং ভার্নিয়ার স্কেলের 1 ঘর সমান 19 ডিভাইড বাই 20 এত মিলিমিটার। ওকে, তো এটা আমরা দশমিকে নিতে পারি। এবার আসো, আমরা জানি ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু হচ্ছে মূল স্কেলের 1 ঘর এবং ভার্নিয়ার স্কেলের 1 ঘরের পার্থক্য। তাহলে এটা আমরা এভাবে করতে পারি। তাহলে দেখো মূল স্কেলের 1 ঘর হচ্ছে 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের 1 ঘর হচ্ছে এত মিলিমিটার, 19 বাই 20 মিলিমিটার। তাহলে দেখো তো এটা কত আসে? এটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, মূল স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য পার্থক্য। তাহলে 19 ভাগ 20 হচ্ছে হলো 0.95, এটা তাহলে বিয়োগ হচ্ছে 1, এটা হচ্ছে 0.05 মিলিমিটার। তো আমাদের এখানে এল এবং এম আমরা সেন্টিমিটারে বসাইছি, তাই আমাদের ভিসিটাও সেন্টিমিটারে বসানো যৌক্তিক। তাহলে মিলিমিটার, এটা মিটার না, মিলিমিটার। তাহলে মিলিমিটার হলে বলো তো মিলিমিটার হচ্ছে কত? ভাগ হচ্ছে হলো মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব আমরা, তাহলে 10 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে এটা হচ্ছে হলো 0.005 সেন্টিমিটার। ওকে, তো এটা আমরা যখন এখানে বসাই দিব, দেখো 6.48 মাইনাস 6.4 ডিভাইড বাই হচ্ছে হলো 0.005। তাইলে আমরা দেখি ক্যালকুলেশনটা কত আসে। 6.48 বিয়োগ 6.4 ভাগ হচ্ছিল 0.005, এটা হচ্ছিল 16। তাহলে সুতরাং ভার্নিয়ার সমপাতন ভি ইকুয়াল টু 16, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 16 নম্বর দাগটা মূল স্কেলের কোনো না কোনো একটা দাগের সাথে কি মিলে যাচ্ছে। সোজা না? অনেক সোজা। এবার এই ডাটাগুলো আমাদের, এটা গ নাম্বার অঙ্ক ছিল, এই ডাটাগুলো ব্যবহার করে আমরা, এটা একটা ঘ নাম্বার প্রশ্ন আছে খুব সম্ভবত, সেটা আমরা সমাধান করব। দেখো, ঘনকের 1 পৃষ্ঠের আয়তন পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা। এখন নির্ভরযোগ্য পরিমাপটা কত বলে দেয় নাই, ঠিক আছে? তো নির্ভরযোগ্য পরিমাপ কত বলে না দিলে আমরা কেমনে কি ধরবো? তবে যদি হচ্ছে হলো সাধারণত হচ্ছে হলো 10, দেখো 90% কোনো কিছু হচ্ছে হলো 90%-এর বেশি যদি হচ্ছে হলো নির্ভুল হয়, মানে ভুলটা যদি মোটামুটি 10%, মানে ভুল বা হচ্ছে ত্রুটিটা যদি মোটামুটি ধরো 10%-এর মধ্যে থাকে, তাহলে ওই মাপটাকে গ্রহণ করাটা অনেকটা কি যৌক্তিক হিসেবে আমরা গ্রহণ করি। বলি না আমরা 90% শিওর বা 90% কারেক্ট, তার মানে মোটামুটি কারেক্ট, ঠিক আছে? তো এভাবে হচ্ছিল কি কোনো কোথাও এটা ডিরেক্টলি বলা নাই যে হচ্ছিল আমাদের বইগুলোতে যে হচ্ছিল ডিরেক্টলি হচ্ছে হলো কি কত পার্সেন্ট হইলে হচ্ছে হলো কি নির্ভরযোগ্য হবে। তো আমরা সাধারণত এটা বলি যে হচ্ছে হলো কি, এই ধরো যেটা দৈর্ঘ্য পরিমাপে যে ত্রুটিটা হয়, এখানে দেখো দৈর্ঘ্য পরিমাপে ত্রুটিটা হচ্ছে হলো কত? 4, ঠিক আছে? দৈর্ঘ্য পরিমাপে ত্রুটিটা, তো দৈর্ঘ্য পরিমাপে ত্রুটির কাছাকাছি যদি হচ্ছে হলো কি এই ক্ষেত্রফল বা আয়তন পরিমাপে ত্রুটি হয়, তাইলে ওইটা মোটামুটি গ্রহণযোগ্য। কিন্তু সাধারণত হচ্ছে হলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন এরকম আমাকে বলে দেওয়া উচিত ছিল সর্বোচ্চ গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য মাত্রাটা কত ত্রুটির, সেটা 10% বা 5% বা 8%, যত পার্সেন্টে যদি নির্ভরযোগ্য তোমাকে প্রশ্ন বলে দিব ওইটার সাথে তুলনা করতে হবে, না হলে সাধারণত 10%-এর সাথে তুলনা করবে, মানে 10% ত্রুটি হইলেও এটা নির্ভরযোগ্য একটা মাপ হবে, ঠিক আছে? তো আয়তন পরিমাপে হচ্ছে হলো কি পরিমাপটি নির্ভরযোগ্য কিনা। তাহলে একটা ঘনকের আমরা জানি
এই এক পৃষ্ঠের আয়তন হচ্ছে হলো এ কিউব, এক বাহুর দৈর্ঘ্য কিউব। আর যদি সমগ্র পৃষ্ঠ হইতো, সমগ্র তল যেটা ঘনকের 6টা পৃষ্ঠ, তাহলে 6a কিউব, 6 দিয়ে কিন্তু গুণ করতে হয় তখন সমগ্র পৃষ্ঠের বললে। পরীক্ষায় কি বলতেছে একটু খেয়াল রেখো। হ্যাঁ, তো আমাদের এখানে দৈর্ঘ্য পরিমাপে যেহেতু অলরেডি পরিমাপকৃত দৈর্ঘ্যটা দেওয়াই আছে এটা, তো এটার মধ্যে 4% ত্রুটি হয়েছে। অনেক সময় দেখবা পরিমাপকৃত দৈর্ঘ্যটা এভাবে বলে দেয়, ধরো এরকম বলতে পারতো 6.48 প্লাস মাইনাস 3, তাইলে বুঝবা যে এখানে হচ্ছে বা 0.3 এরকম। তখন আর তোমার ওই পার্সেন্টেজটা দেওয়ার দরকার হয় না, তখন বুঝে নিতে হবে এইটুকু ত্রুটি বেশি হইতে পারে এইটুকু দৈর্ঘ্য, অথবা এইটুকু দৈর্ঘ্য কম হইতে পারে। ঠিক আছে, অনেক সময় এভাবে দিয়ে দেয়। এখন যেহেতু আমাদেরকে পার্সেন্টেজ দিয়ে দিছে, তাহলে আমরা হচ্ছে করবো কি, এটা এরকম ব্যাপারটা পরিমাপকৃত এখানে মান যেটা আমাদের বাহুর দৈর্ঘ্য যেটা আসছে সেটা হচ্ছে, ধরো এটাকে আমরা মনে হয় এল দ্বারা প্রকাশ করছি। এল ইকুয়াল টু এই 6.48 প্লাস মাইনাস কত পার্সেন্ট, 4%। এই 4% কার বলো তো? এই 4% হচ্ছে পরিমাপকৃত মানটা এটা। তাইলে এটা হবে, এলটা হবে হচ্ছে 6.48 প্লাস মাইনাস, ডিরেক্ট দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে পার্সেন্টেজ থেকে এভাবে বের করে আনতে হবে। এই পার্সেন্টেজটা হচ্ছে এটার পার্সেন্টেজ, কার বলো তো? এটার মানে 6.48 এর 4%, এরকম কথা বুঝছো? তাহলে দেখো 6.48 প্লাস মাইনাস এটা হচ্ছে 6.48 ইন্টু 4/100। আমি একদম বাচ্চাদের মতো করে করতেছি, সুন্দর করে। তোমরা এভাবে চলে কি ডিরেক্ট এটা দেওয়া থাকলে তো ভালোই, আর না দেওয়া থাকলে এরকম শতকরা যদি দেওয়া থাকে ত্রুটি, তাহলে তোমাকে আগে হচ্ছে প্লাস মাইনাস করে ওই ত্রুটিটুকু কতটুকু ওইটা বের করে নিতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে এটা ছিল, আমরা জানি হচ্ছে এটা চূড়ান্ত ত্রুটি বলে আর কি। ঠিক আছে, এই 6.48 ইন্টু হচ্ছে 4 ভাগ হচ্ছে 100। আমি এটা দেখতে পাচ্ছি 6.48 প্লাস মাইনাস এখানে এটা হচ্ছে 0.2592। ঠিক আছে, তার মানে এই দৈর্ঘ্য পরিমাপে এতটুকু দৈর্ঘ্য বেশি হতে পারে বা এতটুকু দৈর্ঘ্য কি কম হতে পারে। তাহলে এটা তো অনেক সেন্টিমিটার। তাইলে পরিমাপকৃত সর্বোচ্চ মানে বৃহত্তম দৈর্ঘ্যটা কি হবে? সুতরাং পরিমাপকৃত মানে কত মাপলে আমি বেশি মাপবো কত? পরিমাপকৃত বৃহত্তম দৈর্ঘ্য। পরিমাপকৃত বৃহত্তম দৈর্ঘ্য হবে 6.48 প্লাস যোগ করে আর কি 0.2592। ঠিক আছে, তো এটা ছিল এই 6.48 প্লাস 9, এটা আমি ডিরেক্ট বলতে পারি 6.48, এটা আমি দেখতে পাচ্ছি হলো 6.7392 সেন্টিমিটার। ওকে, আবার সুতরাং পরিমাপকৃত এই ক্ষুদ্রতম দৈর্ঘ্য হইতে পারে কত? আমি যা মাপছি তার থেকে তো কমও মাপতে পারি, এই ত্রুটিটা তো ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আমি কম মাপতে পারি। তাহলে যদি 6.48 মাইনাস তাহলে 0.2592, মানে ওই ত্রুটিটা, এই যে ত্রুটিটুকু আছে এটা একবার প্লাস নিয়ে হচ্ছে বৃহত্তমটা, মাইনাস নিয়ে হচ্ছে কি ক্ষুদ্রতমটা। তাহলে দেখি এবার 6.48 মাইনাস 0.2592, এটা হচ্ছে 6.2208। ওকে, এত সেন্টিমিটার। এইবার বৃহত্তম দৈর্ঘ্য দিয়ে এক বাহুর দৈর্ঘ্য আর কি এটা। হ্যাঁ, বৃহত্তম দৈর্ঘ্য দিয়ে একবার আয়তন বের করব, ক্ষুদ্রতমটা দিয়ে আয়তন বের করব। ঠিক আছে, তাহলে আবার পরিমাপকৃতটা দিয়েও একবার করব। তাহলে বলো তো পরিমাপকৃত, এখন পরিমাপকৃত আয়তন কত? পরিমাপকৃত আয়তন যেটা ভি, সেটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য কয় কিউব, তাহলে 6.48 এত কিউব। তাহলে এটা কত আসে দেখো তো। আচ্ছা, তারপর চলো এই বৃহত্তম আয়তন, যেহেতু বৃহত্তম বাহু একটা বের করছি, তাহলে বৃহত্তম আয়তন কত হয় দেখবো আমরা। এটা হচ্ছে বিম্যাক্স, এটা হবে চলো এই 6.7392, এটাকে কিউব, সবগুলো আমরা বের করবো। তারপর হচ্ছে ক্ষুদ্রতম আয়তন ভি মিনিমাম, তাহলে এটা হচ্ছে 6.2208, এটা এত কিউব। ঠিক আছে, তো আমরা যদি এটা কিউব করি, এটা পাচ্ছি হচ্ছে 240.73 সেন্টিমিটার কিউব।
দেখি উপরেরটা হচ্ছে 4.48 কিউব, এটা হচ্ছে হলো সরি 6.48 কিউব, এটা হচ্ছে 272.0977 এত সেন্টিমিটার কিউব। এটা দেখি কত, 6.7392 এত কিউব, এটা হচ্ছে 306.0730 সেন্টিমিটার কিউব। এইবার আসো আয়তন পরিমাপ, বৃহত্তম আয়তন কত হইতে পারে, আমি মাপলে সর্বোচ্চ আয়তন কত মাপতে পারি, এই মাপলে সর্বনিম্ন আয়তন কত মাপতে পারি, এবং আমার পরিমাপকৃত আয়তনটা কত বের করলাম। এদের মধ্যে এবার চূড়ান্ত ত্রুটি বের করতে হবে, ঠিক আছে? তো চূড়ান্ত ত্রুটি বের করার, আয়তন পরিমাপে চূড়ান্ত ত্রুটি, তো সর্বোচ্চ দেখো তো আয়তন, সর্বোচ্চ আয়তনের ক্ষেত্রে আমার ত্রুটি কত দূর হয় দেখবো, সর্বনিম্ন আয়তনের ক্ষেত্রে। এখন সর্বোচ্চ আয়তন নির্ণয়ে ত্রুটি, দেখো সর্বোচ্চ, এটা মডুলাস দিয়ে নিব আমরা ভি মাইনাস ভি ম্যাক্স, ঠিক আছে, ভি ম্যাক্স। আবার এরপর একটা নেবে সর্বনিম্ন আয়তন নিয়ে ভি মাইনাস ভি মিনিমাম, ঠিক আছে, মডুলাস দিয়ে মান, অথবা তুমি বড়টা থেকে ছোটটা বাদ দিয়েও নিয়ে ফেলতে পারো। এটা হচ্ছে হলো, আমি দেখতে পাচ্ছি ডিরেক্ট এই দুইটার পার্থক্য, এই দুইটার পার্থক্য ডিরেক্ট আমি করে ফেলতে পারি। 306 বিয়োগ হচ্ছে হলো এই 272.0977, এটা ছিল 33.975 সেন্টিমিটার কিউব। আর সর্বনিম্ন আয়তন নির্ণয়ে আমার ত্রুটিটা কত দেখতে হবে, সর্বনিম্ন আয়তন মানে আমার পরিমাপকৃত মান এবং সর্বোচ্চের মধ্যে পার্থক্য, আবার আমার পরিমাপকৃত মান এবং সর্বনিম্নের মধ্যে পার্থক্য, এটা নিব। সর্বনিম্ন আয়তন নির্ণয়ের ত্রুটি, এটা হবে হচ্ছে ভি মাইনাস ভি মিনিমাম মডুলাস। তাহলে আমরা মানে মান ত্রুটি সবসময় ধনাত্মক হিসেবেই কাউন্ট করবো আর কি। তো এটা হচ্ছে হলো 272.0977 বিয়োগ 240.7330, তাহলে এটা দেখতে পাচ্ছি হচ্ছে 31.347 সেন্টিমিটার কিউব। তো এই দুইটার মধ্যে ত্রুটি হিসেবে কোন ত্রুটিটা বেশি, 33 এটা, আর এটা 31, এটা কম, ছোট ত্রুটি। তার মানে সর্বোচ্চ আয়তন নির্ণয়, দুটোটা ত্রুটি সমান না, কিন্তু এখানে দেখো দুটোটা সমান না। আয়তন নির্ণয়, সর্বোচ্চ আয়তন নির্ণয় ত্রুটি আর সর্বনিম্ন আয়তন নির্ণয় ত্রুটি সেম না। ক্ষেত্রফলে হইলেও সেম ভাবে ক্ষেত্রফলের সূত্র দিয়ে করতাম, তারপর এখানে এসে ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি করতাম। এবার আসো আমাদেরকে প্রশ্নে দিয়ে দিছে কিন্তু কি আয়তন নির্ণয়, হ্যাঁ। তো আমাদের এখানে একটু এবার কথাবার্তা বলি। স্যার এই দুইটা ত্রুটি যেহেতু সেম না, তাহলে এই দুইটার মধ্যে যেটা বৃহত্তম, সাধারণত রিস্ক চিন্তা করলে আমরা যে বেশি রিস্কটা চিন্তা করে চলো কি কাজটা করতে হবে, বেশি ত্রুটিটা হিসাব করতে হবে। তাহলে সর্বোচ্চ ত্রুটিটিকে যেহেতু ত্রুটিদ্বয় সমান নয় সেহেতু এই 33.995 সেন্টিমিটার কিউবকে চূড়ান্ত ত্রুটি বিবেচনা করি। কি ত্রুটি? চূড়ান্ত ত্রুটি বিবেচনা করি, ঠিক আছে, এটাই। তো চূড়ান্ত ত্রুটি যদি পেয়ে যায়, কথা বোঝো। এবার আসো আমাদেরকে চলো পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। আমরা জানি আপেক্ষিক ত্রুটি, আজা মানে হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এবার দেখো আজা মানে আমরা জানি আপেক্ষিক ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু হচ্ছে চূড়ান্ত ত্রুটি। অনেকগুলো স্যার ওখানে তো আপনাকে আপেক্ষিক ত্রুটি বের করতে বলে নাই। আপেক্ষিক ত্রুটি বের করেই কিন্তু হচ্ছে কি পরিমাপটা নির্ভরযোগ্য কিনা দেখতে হবে। আপেক্ষিক ত্রুটি কত, 10%-এর বেশি হলে আমরা পরিমাপটা নির্ভরযোগ্য বলবো না, ঠিক আছে। তো চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই হচ্ছে কি পরিমাপকৃত মান, পরিমাপকৃত আয়তন, যেটা পরিমাপকৃত আয়তন বা পরিমাপকৃত এখানে মান লিখবো ইনটু 100%, তাই তো। তাহলে দেখো চূড়ান্ত ত্রুটি এখানে কত, 33.975, পরিমাপকৃত মানটা কত, এই যে আয়তনের পরিমাপকৃত মান এটা 272.0977 ইনটু 100%। তাহলে এটা দেখি কত পার্সেন্ট আসে। 33.975 ভাগ হচ্ছে 272.0977 ইনটু হচ্ছে 100%। এটা হচ্ছে 12.486% আসে। কত? 12.486% আসে। তো আমাদের এখানে সাধারণত আবার দেখবে যাচ্ছে সাধারণত হচ্ছে একটা দৈর্ঘ্য পরিমাপ, অনেকে এভাবে সিদ্ধান্ত দিতে পারে। দৈর্ঘ্য পরিমাপে হচ্ছে যত পার্সেন্ট ত্রুটি থাকে, যেমন এখানে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হচ্ছে 4%।
সাধারণত ক্ষেত্রফল দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি যা হয় আয়তন পরিমাপে ক্ষেত্রফল পরিমাপে তার ত্রুটি তার দ্বিগুণ হয়, মানে 8%-এর কাছাকাছি হবে। আর আয়তন নির্ণয়ে তার 3 গুণ, অর্থাৎ হচ্ছে হলো কি 12%-এর মতো হচ্ছে ত্রুটি হবে, এবং এটা আসলেই 12%-এর মতোই ত্রুটি আসছে। কখনো এমসিকিউতে আনসার করার ক্ষেত্রে ত্রুটি যদি অঙ্কটা করতে না পারো, দেখবা দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি যত পার্সেন্ট, ক্ষেত্রফল পরিমাপে তার দ্বিগুণের কাছাকাছি হবে, আর আয়তন পরিমাপে তার 3 গুণের কাছাকাছি হবে। তো এখানে দেখো ত্রুটিটা হচ্ছে হলো কি 12.486%, যেটা হচ্ছে 10%-এর বেশি। যেহেতু আমাদেরকে নির্ভরযোগ্য পরিমাপের জন্য কতটুকু ত্রুটি গ্রহণযোগ্য সেটা বলে দেয় নাই, তাই আমরা এখানে ধরে নিচ্ছি সাধারণত 90%-এর বেশি হইলেই তো হচ্ছে হলো কি ত্রুটি, মানে পরিমাপটা যদি বিশুদ্ধ হয় বা শুদ্ধ হয় 90%-এর বেশি, তার মানে ত্রুটি যদি 10%-এর কম হয়, তাহলে আমরা সেটাকে গ্রহণযোগ্য বলতে পারি। ওই হিসেবে বলবো এখানে হচ্ছে হলো কি এটা যথেষ্ট নির্ভরযোগ্য না, ঠিক আছে, এই সেন্সে আমরা বলতে পারি। তবে এই কোয়েশ্চেনটাতে উল্লেখ করে দেওয়া উচিত ছিল যেটা নির্ভরযোগ্য হবে কি হবে না। কথা কি বুঝাতে পেরেছি? আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে আমরা এবার পরের প্রশ্নে চলে যাই। এখানে এই কোশ্চেনটাতে একটু হালকা চিত্রের মধ্যে একটু গ্যাঞ্জাম আছে। পরিমাপক যন্ত্রটি দ্বারা একটি সুষম গণকের দ্বার এত পরিমাপ করা হলো। আচ্ছা, একটু আগে অঙ্কটা করছি। এক্ষেত্রে মূল স্কেল পার্ট এই যে একই রকম, দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান, ঘনকের ধার পরিমাপের সময় ভার্নিয়ার সমপাতন। ভাই হুবহু সেম অঙ্ক, তবে এখানে এটা হচ্ছে ব্যাখ্যামূলকভাবে দিছে, এটা চিত্র দিয়ে দিছে, আর কিছুই না। দেখি এটা চিত্র দিয়ে দিছে এই যে। তো তবে এখানে আমাদের আগের অঙ্কটার মধ্যে বলে দিছিল ভার্নিয়ার স্কেলের 20 গড় প্রধান স্কেলের 19 গড়ের সমান, কিন্তু এখানে ওটা বলে দেয় নাই। এখানে চিত্র থেকে বুঝতে হবে। দেখো উপরের স্কেলটা ভার্নিয়ার স্কেল, তো এখানে বুঝাইলো, দেখো আমরা এখানে আসলে দেখো এই জিনিসটা হচ্ছিল এখান থেকে শুরু করে এটা হচ্ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, ঠিক আছে। তো এখানে হচ্ছিল অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসটা হচ্ছিল বোঝানোর ক্ষেত্রে একটু হালকা মনে হয় খুব সম্ভবত ভুল করছে। এই জায়গাটা হচ্ছিল এমন বুঝাইছে যে হচ্ছিল ভার্নিয়ার স্কেলের, এটা পারফেক্টলি হয় নাই, ঠিক আছে। এটা তো মূল স্কেল, এই যে আমাদের এটা মূল স্কেলের 19 গড় হচ্ছে হলো ভার্নিয়ার স্কেলের 20 গড়ের সমান। কত গড়ের সমান? 20 গড়ের সমান, ঠিক আছে। এই স্কেলটা একটু এদিকে হওয়ার কথা ছিল, অর্থাৎ ভার্নিয়ার স্কেলে এখানে একটা 19 একটা দাগ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এর পরের দাগটা ভার্নিয়ার স্কেলের হচ্ছে 20, তাহলে ভার্নিয়ার স্কেলের 20টা ঘর খুব সম্ভবত এই যে মূল স্কেলের কি 19 ঘরের সমান, এইটাই এই জিনিসটা এখানে বুঝাইছে, ঠিক আছে। তো ভার্নিয়ার স্কেল আসলে এখানে কি আবার বলি, ভার্নিয়ার স্কেলের কয় ঘর? 20 ঘর। এটা আমার চিত্র থেকে বুঝতে হচ্ছে আর কি। ভার্নিয়ার স্কেলের 20 ঘর, মূল স্কেলের কি 19 ঘরের সমান, মূল স্কেলের 19 ঘর, এইটাই, আর কিছু না। এবং সবকিছু আগেরটার মতোই কি তোমাকে করতে হবে, একদম হুবহু আগেরটার মতো করে গণকটা দ্বার পরিমাপের সময় ভার্নিয়ার সমপাতনটা কত, সেম এইটাই। এখন বাদ বাকি অংশটুকু পুরোটাই এটা, ভাই এটা পারবো না এবার ইনশাল্লাহ। আগের বারে এই কথাটা বলে দেওয়া ছিল কত করে সমান, এটা আমাদেরকে চিত্র থেকে বুঝতে হয়েছে। চিত্রটা আরো ক্লিয়ার হওয়া উচিত ছিল যে ভার্নিয়ার স্কেলের কত গড়, মূল স্কেলের কত করে সমান। এটা এখানে দেখা যাচ্ছে মূল স্কেলের এখানে হচ্ছিল কি, এটা হচ্ছিল কি মূল স্কেল 20 এখানে, তো এখানে মূল স্কেল আসলে এটা 19 থেকে একটু সামান্য বেশি মূল স্কেলের, কিন্তু ভার্নিয়ার স্কেল এখানে 20 দাগ, তাহলে আমরা মূল স্কেলের এখানে 19 নাম্বার দাগের সাথে বলতে পারতেছি ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার, মানে 20টা দাগ ভার্নিয়ার স্কেলে 20টা দাগ, মূল স্কেলের কি 19টা দাগের সমান। এই দেখো এখানে তো আমাদের এটা হচ্ছিল ঘনকটির আয়তন পরিমাপ যথেষ্ট নির্ভুল কিনা, সেম অঙ্ক, এই যে একদম হুবহু সেম এটাই। এখানে জাস্ট 8% দিয়ে কাজ করতে হবে, আগেটা 4% ছিল, এটা 8% দিয়ে কাজ করতে হবে। এভাবেই তুমি হচ্ছিল কি পুরো টুকুর হচ্ছিল কি ওর আপেক্ষিক ত্রুটি বের করবে আয়তন নির্ণয়। ঘনক যদি ঘনকের এক পৃষ্ঠের না বলে সমগ্র পৃষ্ঠে, এখানে কিন্তু বলে নাই যে ঘনকটি দ্বারা একটি সুষম ঘনকের দ্বার এত। আচ্ছা এখানে বলছে ঘনকের আয়তন পরিমাপে যথেষ্ট, ঘনকটির কি আয়তন পরিমাপে হচ্ছিল কি এই। ও আমি তো চলো বারবার একটা ভুল কথা বলতেছিলাম, সরি সরি সরি, সেটা চলো আর সমগ্র আমি এখানে তো আয়তন তো একটাই হয়, ঘনকের আয়তন a কিউবই হয়, মানে হচ্ছে এটা এটা ঘনকের আয়তন। এখানে আয়তন তো এক এক পৃষ্ঠের এক এক রকম না, আয়তন তো আমি আমার হাত থেকে ছুটে গেছিল, এটা হচ্ছে আয়তন তো সমগ্র এক পৃষ্ঠের বলুক আর সমগ্র পৃষ্ঠের বলুক, আয়তন তো আয়তনই, আয়তন সর্বদা হচ্ছিল কি a কিউব। এটা স্যার একটা ভুল বলে ফেলছি তখন, ঠিক আছে। এটা হবে কি হবে বলতো a কিউব হবে সবসময় আয়তন।
ক্ষেত্রফল বললে এক পৃষ্ঠের ক্ষেত্রফল, এক পৃষ্ঠের আয়তন কি, এক পৃষ্ঠের কি, এক পৃষ্ঠের আয়তন বলে কিছু নাই তো, ওর পুরোটা আসলে আয়তন। এটা আসলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল হইলে ঠিক ছিল, আমি ওই এক পৃষ্ঠের শব্দটা দেখি, এটা আসলে ওর আয়তন হবে। কি হবে বলতো? আয়তন, পুরো ঘনকটারই আয়তন। আয়তন বললেই এ কিউব, আর ক্ষেত্রফল বললে হচ্ছিল এ স্কয়ার, মানে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। আর যদি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলে তাইলে হচ্ছে 6 কি এ স্কয়ার। কথা কি ক্লিয়ার? এই 6 দিয়ে গুণ করতে হবে ক্ষেত্রফলের ক্ষেত্রে। স্যার ভুল বলে ফেলছি এটা। আচ্ছা, এবার আসুন তাহলে ঠিক সেম এখানে হচ্ছিল এই যে এটার আয়তন নির্ণয় যথেষ্ট নির্ভুল ছিল কিনা, এটার আপেক্ষিক ত্রুটি বের করবে, আয়তন নির্ণয়, দেন আগেরটার মতো সিদ্ধান্ত দিবা। এবার স্লাইড ক্যালিপার্সের একটা ক্ষুদ্রতম দৈর্ঘ্য দেওয়া আছে, এক গড়ের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো 1 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে ডিরেক্ট, সমান পুরুত্বের ঘনকাকৃতি একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের এবং ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে এত এত। এটা স্লাইড ক্যালিপার্স দিয়ে এত এবং এত পরিমাপের ক্ষেত্রে, মানে L1 L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্টগুলো পাইছে এত এত, সমপাতন পাইছে এত এত। স্লাইড ক্যালিপার্সটি ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। তাহলে এখানে গ নাম্বার অঙ্কটা আমরা সুন্দর করে করি। দেখো এটা কত ভাগ কত ভাগের সমান বলে নাই, আমাকে এটা বলে নাই 19 ভাগ কত ভাগের সমান, বা চলো এটা বলে নাই যে মূল স্কেলের 50 ভাগ ভার্নিয়ার স্কেলের কয় ভাগের সমান, অথবা বলে নাই মূল স্কেলের কয় ভাগ, সরি ভার্নিয়ার স্কেলের এত ভাগ 100 ভাগ, মূল স্কেলের কয় ভাগের সমান, এরকম কিছু বলে নাই, আমাকে বলছে কত ভাগ কত ভাগের সমান। তাহলে দেখো এখানে চলো মূল স্কেলের এক ঘর ইকুয়াল টু হলো 1 মিলিমিটার, আর ভার্নিয়ার ধ্রুবক এটা দেখতে পাচ্ছি আমি 0.005 সেন্টিমিটার। এবং আজকে প্রথম অঙ্কটার মধ্যে ডাটাগুলো এরকমই ছিল, এবং দেখেই বোঝা যাচ্ছে হলো কি এটার অঙ্কটা হবে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর, মূল স্কেলের কি 19 ঘরের সমান, এটাই উত্তর হবে একদম। দেখো না মূল স্কেলের এক ঘর 1 মিলিমিটার, ওইটার মধ্যে তো আমরা মূল স্কেলের পার্ট 1 মিলিমিটার ধরছিলাম, পার্ট না, মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ক্ষুদ্রতম এক ঘর। আবার ভার্নিয়ার স্কেলের ধ্রুবকটাও এত এসেছিল, দেখো এটাকে আমরা যেহেতু এটা মিলিমিটারে আছে তাহলে এটাকে আমরা মিলিমিটারে নিয়ে যাই 0.05 মিলিমিটার। তাহলে বলো তো সুতরাং ভার্নিয়ার স্কেলের এক ঘর কত হবে? মূল স্কেল ভার্নিয়ার স্কেলের এক ঘর তাহলে হবে চলো 1 মিলিমিটার মাইনাস কত 0.05 মিলিমিটার, এটা মিটার লিখে ফেলতেছি বারবার মিলিমিটার, তাহলে এটা 0.95 মিলিমিটার ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভার্নিয়ার ধ্রুবক যেটা, এটা হচ্ছে মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেলের ভাগের মানে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যটা, তাই না? তাহলে স্যার একটা কথা চিন্তা করো তো, এখানে এই জিনিসটা থেকে আমরা কি বলতে পারি? এই জিনিসটা থেকে আমরা বলতে পারি যে হচ্ছিল ভার্নিয়ার স্কেলের প্রতি ঘর মূল স্কেলের এক ঘর থেকে এতটুকু করে ছোট। তাইলে ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের একটা ঘর কত? এতটুকু। তাইলে দেখি কতগুলা এটা মিলে, এটা প্রত্যেকটা ভার্নিয়ারের এক ঘরে এতটুকু কম আছে, তার মানে কতগুলা ঘর মিলে মূল স্কেলের একটা ঘরের থেকে ছোট হয়ে যাচ্ছে, একটা ঘর থেকে বেশি হয়ে যাচ্ছে না। তাহলে দেখিয়েছি এটা এরকম। তাহলে দেখো তো ভার্নিয়ার স্কেলের, দেখো আমাদের এখানে বারবার বলছি এই যে এই সবসময় মনে রাখবা মূল স্কেলের এক ঘরকে তুমি এইটা এভাবে বাদ দাও, ওই যে তুমি একটা ইয়ে করছো না যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু হচ্ছিল কি মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, ধরো এখানে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছিল কি এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের দেখো ভাগ সংখ্যা, এটা দিয়ে তুমি চিন্তা করতে পারো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, এটা বাংলায় লিখতে পারো, লিখে ভার্নিয়ার স্কেলের এক ঘরের ভাগ সংখ্যা। সুতরাং দেখো তো এই ভার্নিয়ার স্কেলের এক ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ইকুয়াল টু কি দাঁড়াবে বলো তো? এটা এখানে চলে আসবে, তাহলে 1 মিলিমিটার ডিভাইড বাই চলো কত ভিসি, তাহলে 1 মিলিমিটার ডিভাইড বাই ভিসি কত 0.05 মিলিমিটার, এটা দেখো তো এটা আসবে কত 20। তার মানে হচ্ছিল ভার্নিয়ার স্কেলের এখানে কোন ভাগটা 20 নাম্বার ভাগটা হচ্ছিল মূল স্কেলের একটা ভাগের সাথে কি মিলে যাবে, এবং সেটা কত নাম্বার? এক নাম্বার, মানে একটা ঘর কম হবে। দেখো কেমনে স্যার? এই যে ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের এক ঘরকে ভার্নিয়ার ধ্রুবক দ্বারা যখন আমি ভাগ করতেছি তখন আমি ভার্নিয়ার স্কেলের 20টা ভাগ পাচ্ছি। তো ভার্নিয়ার স্কেলের ভাগ হচ্ছে 20টা, তাহলে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ কয়টা? 20টা ভাগ মূল স্কেলের একটা দাগের সাথে মিলবে। তাহলে মূল স্কেলের কোন দাগের সাথে মিলবে বলো তো? এদের মধ্যে দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে 0.05 করে। তাহলে বলো তো ভার্নিয়ার স্কেলের 20 ঘরে কতটুকু পার্থক্য হয়? দেখো তো, দেখো এই
20 ঘরে দেখো আবারও বলছি এখানে 20 ঘর, তাহলে দেখি আমরা হচ্ছে এতটুকুতে প্রতি ঘরে ভার্নিয়ার স্কেলের এবং মূল স্কেলের প্রতি ঘরের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু, তাই না? তাইলে দেখো তো আমাদের এদের মধ্যে চূড়ান্ত পার্থক্য হইতে হবে কত, যেহেতু মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছিল কত 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, তাইলে এদের এক ঘর আর এক ঘরের সাথে মিলতে হবে। এখন মিলতে হইলে মাথায় রাখে, মিলতে হইলে আমাদেরকে কিন্তু হচ্ছিল এই জিনিসটা মাথায় রাখতে হবে যে হচ্ছিল কতগুলা ভার্নিয়ার স্কেলের ঘর মিলিয়ে হচ্ছিল মূল স্কেলের একটা ঘর থেকে হচ্ছিল কি মূল স্কেলের একটা ঘরের থেকে কম হচ্ছে, মানে একটা ঘরকে হচ্ছে ক্যান্সেল করতেছে, একটা ঘর থেকে হচ্ছিল কি কম হচ্ছে না, অ্যাকচুয়ালি একটা ঘর থেকে বেশি হচ্ছে। কিরকম স্যার? মূল স্কেলের একটা ঘর হচ্ছে 1 মিলিমিটার, তাহলে দেখা যাচ্ছে ভার্নিয়ার স্কেলের টোটাল 20টা ঘরে মিলে হচ্ছিল কি 1 মিলিমিটার কম হয়, ঠিক আছে? তাইলে 20টা ঘরে যদি 1 মিলিমিটার কম হয় তাইলে হচ্ছিল ওর দেখো তো এখন আমরা বলতে পারি যে এই ভার্নিয়ার স্কেলের কি বলতো, ভার্নিয়ার স্কেলের এই 20 ঘর সমান কত বলতে পারি? সাধারণত মূল স্কেলের এক প্রতি ঘর হচ্ছে 1 মিলিমিটার, তাইলে মূল স্কেলের ঘর কয়টা আমরা জানি না এখনো, ওইটা আমরা বের করতেছি। তাই ভার্নিয়ার স্কেলের ঘর কয়টা? 20টা, তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর ইকুয়াল টু হবে কি 20 ইনটু প্রতিটা ঘর কত করে 0.95 না? তাহলে দেখো তো এইটুকু কত আসে, এটা 19 মিলিমিটার আসে, কত আসবে 19 মিলিমিটার। তো ভার্নিয়ার স্কেলের 20 ঘর যদি হচ্ছে কি এত মানে অনেক জটিল যদি মনে হয়, সিম্পল হিসাব, মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্যকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এখান থেকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা বের করে নিছি। তার মানে ভার্নিয়ার স্কেলের 20 ঘর হচ্ছে কি মূল স্কেলের কোনো একটা ঘরের সাথে মিলবে। মূল স্কেলের কত নাম্বার ঘর আমরা সেটা জানি না, সেটা বের করব। ভার্নিয়ার স্কেলের তাহলে 20টা ঘরে মূল স্কেলের কত ঘর হবে? ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান কত হবে? 20 ইনটু ভার্নিয়ার স্কেলের এক ঘর, তাহলে দেখো 20 ইনটু এক ঘর 19 মিলিমিটার, তাহলে বলো 19 ইনটু কি 1 মিলিমিটার না? আর এই 1 মিলিমিটার মানে কি ভার্নিয়ার স্কেল মূল স্কেলের কি এক ঘর না? তাহলে 19 ইনটু কি মূল স্কেলের এক ঘর, এভাবে লেখা যায় এক ঘর, তাহলে টোটাল কত 19 ঘর। তার মানে ভার্নিয়ার স্কেলের 20 ঘর, মূল স্কেলের কি 19 ঘর, মূল স্কেলের কি মূল স্কেলের 19 ঘর, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান হবে, 19 ঘরের সমান হয়ে যায় কত ভাগের সমান, ঠিক আছে? এভাবে তুমি হচ্ছে কি এটাকে করতে পারো, অত কঠিন না কিন্তু, হ্যাঁ সহজ। এটার ঘ নম্বরে দেখি 1 ঘন সেন্টিমিটার লোহার ভর এত গ্রাম হলে বাক্সের লোহার ভর এত কেজি হবে কিনা। তাহলে আগে তোমার হচ্ছে লোহাটা কতটুকু ছিল, এটা একটা বাক্স, তার পুরুত্বটা আমাদেরকে বের করতে হবে। এখানে কি বের করতে হবে, মানে যতটুকু ইয়া আছে আর কি। প্রথমে আমি হচ্ছে ভিতরের এই যে দেখো পুরুত্বের সমান পুরুত্বের ঘনকাকৃতির লোহার ফাঁপা বাক্সের বাইরের এত আর ভিতরের হচ্ছে দৈর্ঘ্য এত, তাহলে বাইরের মানে বাইরেরটা হচ্ছে কি এই ফাঁপাটা হচ্ছে ভিতরের অংশটা মানে খালি অংশটা, তাহলে খালি অংশটার তুমি আয়তন বের করবা, তারপর ওই যে পুরুত্ব সহ মানে লোহা সহ যেটা বাক্স পুরা বাক্সটার আয়তন বের করবা। এটার জন্য দুইভাবে তোমাকে হচ্ছে কি করতে হবে, এখানে কোনো ত্রুটির কথাবার্তা নাই। তাহলে তোমাকে হচ্ছে এখানে ভার্নিয়ার সমপাতনগুলা এবং প্রধান স্কেল পার্টগুলা ব্যবহার করে এবং ভার্নিয়ার ধ্রুবক ব্যবহার করে এখানে হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য ফাঁপা অংশে দেখো ফাঁপা বাক্সের বাইরেরটার তোমার হচ্ছে দৈর্ঘ্য বের করতে হবে, ভিতরেরটার দৈর্ঘ্য বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ছিল L1 80, L2 কত 60, আবার এটা হচ্ছে 9 আর 6, আর ভার্নিয়ার ধ্রুবক যেটা আছে আমরা এভাবে করি সুন্দর করে। দেখো এখানে L1 হচ্ছে কত 80 সেন্টিমিটার না মিলিমিটার, দেখতে একবার মিলিমিটার, আর ইয়াগুলা দৈর্ঘ্য ধ্রুবকটা দেওয়া আছে সেন্টিমিটার, একটু মাথায় রেখো। এটা হচ্ছে মিলিমিটারে, কিসে মিলিমিটারে, কথা বুঝিও। এরপর হচ্ছে L2 দেওয়া আছে হচ্ছে 60 মিলিমিটার, ভার্নিয়ার সমপতন V1 এটা দেওয়া আছে হচ্ছে 9, আর V2 দেওয়া আছে হচ্ছে কত 6, এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা এখানে জানি 0.005 সেন্টিমিটার, যেটা আমরা 0.05 মিলিমিটার লিখতে পারি। তাহলে পরিমাপকৃত প্রথমটার জন্য L পরিমাপকৃত দৈর্ঘ্য মানে পুরো বাহিরের ফাঁপাটার সহ এবং বাহিরেরটা, ঠিক আছে? আমি যদি ভুল না করি যেটা এটা বাইরে, হ্যাঁ L1 বাইরের, তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হবে হচ্ছে কি এটাকে বড় হাতের L ধরবো, কত বড় হাতের L1 ধরবো, তাহলে পুরা বাহিরে মানে টোটাল বাহিরের দৈর্ঘ্য, বাহির মানে হচ্ছে পুরাটা বাহিরের দৈর্ঘ্যটা, বাহিরের দৈর্ঘ্য L1 ইকুয়াল টু হবে মূল স্কেল পার্ট L1 প্লাস ভার্নিয়ার সমপতন ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট।
তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট একটা, ভার্নিয়ার সমাপতন একটা। এই এবার দেখো এটা L1 হচ্ছে হলো কত আমাদের 80 প্লাস V1টা কত, V1টা হচ্ছে হলো 9 ইনটু হচ্ছে হলো VC হচ্ছে 0.05। তাহলে আমরা এখান থেকে L1টা পেয়ে যাব। দেখি L1টা কত আসে, 80 প্লাস হচ্ছে হলো 9 ইনটু হচ্ছে হলো 0.05। আমাদের হচ্ছে বাহিরের একটা বাক্সের, মানে আমি তোমার কাছে যে একটা বাক্সের ভিতরের দৈর্ঘ্য হচ্ছে হলো কি ছোটটা এটা, আর বাহিরের দৈর্ঘ্য, ঠিক আছে, ওই লোহা সহ যেটা ওইটা হচ্ছে হলো কি দৈর্ঘ্য হচ্ছে এটা। আমাদেরকে তো বাহিরের দৈর্ঘ্যের পরিমাপটা বের করে বাহিরের দৈর্ঘ্যের আয়তন বের করতে হবে, আবার ভিতরের দৈর্ঘ্যটা পরিমাপকৃত দৈর্ঘ্যটা বের করে ভিতরেরটার আয়তন বের করতে হবে, ফাঁপা অংশটার আয়তন বের করতে হবে। তারপর পুরো বাক্সের আয়তন থেকে ভিতরের ফাঁপা অংশের আয়তন বাদ দিলে আমি শুধু লোহার আয়তনটুকু পাবো। ওই লোহার আয়তন নিয়ে হচ্ছে হলো কি ভরবেগ বোঝে। কথা কি ক্লিয়ার? এগুলো একটু বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে হলো 80 প্লাস 80 কি প্লাস এটা কত আসে কে জানি, নিয়ত আচ্ছা এটা ডিরেক্ট একবারে চলে আসছে আমাদের, আমি ক্যালকুলেটরে করছি করেই রাখছি কিন্তু লিখতে ভুলে গেলাম। 44 এত মিলিমিটার, ঠিক আছে। তো মিলিমিটার থেকে চাইলে হচ্ছে হলো কি 1000 দাও ভাগ করে কি আমরা মিটারে নিতে পারি একবারে, মিটারে এখানে এগুলো ঘন সেন্টিমিটারে আছে, তাহলে এটা সেন্টিমিটারে নিয়ে যাই যে এটা 8.045 সেন্টিমিটার। ওকে, এবার আসা তাহলে সুতরাং হচ্ছে হলো কি সম্পূর্ণ বাক্সের আয়তন কত হবে, সম্পূর্ণ বাক্সের আয়তন এটা আমরা V1 দিচ্ছি, এটা হবে 08 যেহেতু হচ্ছে আয়তন তার আয়তনটা এক বাহুর কি কিউব, তাই না? তো 8.045 এটাকে কিউব করে ফেলবো, ঠিক আছে। এটা হচ্ছে ও বাবা অনেক আসতেছে, এটা কি আমি ভুল পাচ্ছি নাকি ছিল 8.045, এটা ছিল 520.688 সেন্টিমিটার কিউব। এবার আসা হচ্ছে হলো এই ভেতরের ফাঁপা অংশের দৈর্ঘ্য, কি ফাঁপা অংশের দৈর্ঘ্য বের করব পরিমাপকৃত আর কি। তাহলে ওইটাকে L2 দিচ্ছি, L2টা হচ্ছে ছোট L2 মানে হচ্ছে মেইন স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমাপতন ইনটু হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে 60 প্লাস ভার্নিয়ার সমাপতন হচ্ছে 6, এটা দ্বিতীয় ক্ষেত্রে যেটা, আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05। তাহলে এটা কত আসে দেখো, 60 প্লাস 6 ইনটু 0.05, এটা হচ্ছে হলো 60.3 এত মিলিমিটার। তাহলে সেন্টিমিটারে নিলে ভাগ হচ্ছে হলো, আমার কি কোথাও ভুল হলো? ভুল হয়নি আশা করি। এটা 6.03 সেন্টিমিটার। তো সেন্টিমিটার পাওয়া গেলে এবার হচ্ছে শুধু ফাঁপা অংশের আয়তন, সুতরাং ফাঁপা অংশের আয়তন এটাকে আমরা V2 দিচ্ছি। আচ্ছা এখানে ভার্নিয়ার এগুলো দিচ্ছি, তো এগুলোকে V1 আর V2 দেওয়া যাবে না, এই আয়তন এটাকে Vmax দিতে পারি আমরা পুরোটার আয়তনটাকে, আর এটাকে ফাঁপা অংশটাকে V মিনিমাম দিতে পারি জাস্ট লেখার জন্য, অথবা কেউ চাইলে V প্রাইম V ডাবল প্রাইম লিখতে পারো, অথবা কোনো কিছু না লিখলেও হলো। তাহলে এটা হবে কত 6.03, এটাকে কিউব। আমি দেখি এটা যদি কিউব করি এটা আমার আসতেছে 219.256 সেন্টিমিটার কিউব। তাহলে সুতরাং লোহার, তাহলে পুরাটার আয়তন থেকে যদি শুধু ফাঁপা অংশের আয়তন বাদ দেয় তাহলে শুধু লোহার আয়তন বের হবে। তাহলে লোহার আয়তন, বাক্সের লোহার আয়তন হবে হচ্ছে হলো Vmax মাইনাস হচ্ছে কি এখানে V মিনিমাম। তাহলে হচ্ছে কত 520.688 বিয়োগ হচ্ছে 219.256। এবার আসা হচ্ছে হলো কত 520.688। এখান থেকে আমি দেখতে পাচ্ছি 301.43 সেন্টিমিটার কিউব। এবার আবার এখানে বলছে প্রতি ঘন সেন্টিমিটার লোহার ভর এত গ্রাম হলে লোহার বাক্সের ভর এত দিকে। তাহলে 1 ঘন সেন্টিমিটারের ভর এত, তাহলে এত ঘন সেন্টিমিটার কত, সুতরাং এই লোহার ভর কত হবে, লোহার ভর এই যে প্রতি সেন্টিমিটার হচ্ছে যদি 1 ঘন সেন্টিমিটার এত গ্রাম হয়, তাহলে এতটা হবে হচ্ছে এত গুণ এত, তাহলে হচ্ছে 301.43 ইনটু হচ্ছে 7.2, এটা দিলে হচ্ছে গ্রামে চলে আসবে ইনটু 7.2। আমি দেখতে পাচ্ছি এটা এই 2170 এত গ্রাম, আর কেজিতে নিলে জাস্ট 1000 তো ভাগ করে দিব আমরা, এটা হচ্ছে 2.17 কেজি।
তাহলে আমাদের এখানে বাক্সের যতটুকু লোহা আছে ততটুকু লোহার ভর হচ্ছে কত 2.17 কেজি। কথা কি ক্লিয়ার? 2.17 কেজি। তাহলে আমাদের এই 2.17 কেজি যদি এটা হয়ে যায় তাহলে দেখো 1 ঘন সেন্টিমিটার লোহার ভর এত গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা? 2 কেজি বরাবর হবে না, 2 কেজির চেয়ে বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত দিয়ে ফেললাম। এবার আসলে হলো আমাদের এর পরের কথাবার্তা। 1 ঘরের মান দেওয়া আছে প্রধান স্কেলের, 19 ঘরের মান ভার্নিয়ার স্কেলে 20 ঘর, এটা দেওয়া আছে। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বাহুর বস্তুর দৈর্ঘ্য এত পরিমাপ করে পাওয়া গেল, মূল স্কেলের পার্ট এত, পরিমাপে এত % ত্রুটি আছে। ভার্নিয়ার সমপাতন পারবা কিনা? ওই যে, তবে বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য তো বর্গাকার কথাটা বুঝিও, বর্গাকার। হ্যাঁ, তো এটা সমাপাতন বের করবা, কারণ এখানে আমাদের এই যে এটা দেখো হচ্ছে এখান থেকে হচ্ছে মূল স্কেলে 1 ঘরের মান দেওয়া আছে, প্রধান স্কেলে 19 ঘর 20 ঘরের সমান, তাহলে ওই প্রথম অঙ্কটার মতো ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে নিবা। তারপর হচ্ছে এটা মূল স্কেলের পার্ট, এটা হচ্ছে কি এম, আর এখানে হচ্ছে ত্রুটিটা বের করে নিব, যে প্রথম অঙ্কটা যে বের করছি এটা হচ্ছে কি পুরাটার পার্ট পাওয়া গেছে, মানে এল পাইছি আমরা, তাহলে এখান থেকে করবো ভার্নিয়ার সমাপাতন বের করা খুবই সোজা। বলছে বর্গাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে? ক্ষেত্রফল, তাইলে বর্গাকার ক্ষেত্র, তো বর্গাকার ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, জাস্ট সেম অঙ্ক ভাই, একদম এভাবে করবা। এই যে প্রথম অঙ্কটা আমরা যেভাবে করছি এই যে এটা ঠিক সেম ভাবে এখানে এটা হচ্ছে জাস্ট ওখানে যে কত 5% আছে মনে হয় 5% লিখবা। তারপর ঠিক সেম ভাবে পরিমাপ, বৃহত্তম দৈর্ঘ্য, ক্ষুদ্রতম দৈর্ঘ্য, পরিমাপ, এখানে জাস্ট ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল a ইকুয়াল টু কি ওই বাহুর দৈর্ঘ্যটাকে স্কয়ার করবা শুধু, যেহেতু বর্গের ক্ষেত্রফল, বর্গের জিনিসের ক্ষেত্রফল তো হচ্ছে কি a স্কয়ার, তাহলে জাস্ট ওইটুকু করবা। এখানে v max, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম মানটাকে স্কয়ার করবা, এই মিনি এগুলো এটা হচ্ছে ক্ষুদ্রতম ক্ষেত্রফল বের করবা, ক্ষুদ্রতম মানটাকে স্কয়ার করবা। তারপর হচ্ছে কি সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি বের করবা, সর্বনিম্ন ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি বের করবা। দুইটার মধ্যে দুটোটা সমান যদি হয়ে যায় তাহলে একটা নিলেই হলো, আর যদি দুইটা সমান না হয় তাহলে তুমি হচ্ছে কি এখানে যেটা বড় সেটা ত্রুটি হিসেবে নিবা। তারপর হচ্ছে লিখবা ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি, এখানে আমরা চাইলে আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি লিখতে পারতাম। উপরে হবে চূড়ান্ত ত্রুটি, মানে এখানকার দুইটার মধ্যে যেটা বড় ওইটা নিবা, আর নিচে পরিমাপকৃত মান, এখানে যে ক্ষেত্রফলগুলো বের করবা পরিমাপকৃত ক্ষেত্রফলটা বসাই দিবা। ঠিক আছে, একদম। এবার কত শতাংশ ত্রুটি হবে আমাদের কাছে এইটাই জানতে চাইছে এখানে। তাহলে আমি আর এটা কি করানোর প্রয়োজন আছে? এটা কি করানোর প্রয়োজন আছে নাকি? আচ্ছা, এটাই তো বর্গাকার ক্ষেত্রটি, এই যেটা শেষ। এবার আসে এরপর একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহু, আবার ঘনক, এখানে তোমাকে বৃত্তও দিতে পারে। ঠিক আছে, বৃত্তের হচ্ছে ব্যাস, মানে বৃত্তাকার তারের ব্যাস বা যে কোনো একটা তারের ব্যাস বের করতে দিতে পারে। ঠিক আছে, সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, এটা মেইন স্কেল পার্ট এম, এটা দেওয়া আছে ভার্নিয়ার সমপাতন ভি, আর এখানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে মিলিমিটারে, বাকিগুলো দেওয়া আছে এই যে এটা দেওয়া আছে সেন্টিমিটারে, এটা দেওয়া আছে মিলিমিটারে। তাহলে আমরা এটা সেন্টিমিটারে নিয়ে যাব বা এটাকে মিলিমিটারে নিয়ে আসবো। ঠিক আছে, একই এককে রাখতে হবে। ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? তুমি এটাও অঙ্ক, এটাও দেখবে যে হচ্ছে কি 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘর, প্রধান স্কেলের 19 ঘরের সমানই আসবে, এরকমই মনে হচ্ছে আর কি। তারপর তোমরা হচ্ছে কি এই যে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে, তো এই যে এই কনসেপ্টটা ইউজ করে ফেলবা। এই যে এটা মূল স্কেলের 1 ঘর, ঠিক আছে, এই 1 মিলিমিটার, তারপর ভার্নিয়ার ধ্রুবকটা দেওয়াই আছে, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর সমান হচ্ছে কতটুকু সেটা দেখবা। তারপর এখান থেকে ঘর সংখ্যাটা বের করে নিবা, ঘর সংখ্যাটা বের করে তারপর ভার্নিয়ার স্কেলের 20 ঘর ইকুয়াল টু কি ওই যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটাকে তুমি ভার্নিয়ার স্কেলের 1 ঘর দিয়ে গুণ করবা, তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর হচ্ছে এত মিলিমিটার। আবার তাহলে এটাকে আমরা লিখতে পারি 19 × 1 মিলিমিটার, এভাবে লিখতে পারি। আর আমরা জানি মূল স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে 19 × মূল স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য, তার মানে মূল স্কেলের 19 ঘর টোটাল, ভার্নিয়ার স্কেলের 20 ঘর। এভাবে ঠিক অঙ্কটাকে করে ফেলবা। এটা এখানে আসো, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র পৃষ্ঠের, এখানে আরেকটা অঙ্ক আছে, এটা কোনটা? হ্যাঁ, এইটার এই যে দৈর্ঘ্য পরিমাপে দেখো আপেক্ষিক ত্রুটি কত 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় এর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করো ভাই। সমগ্র পৃষ্ঠের যে কথা বলতেছিলাম 6 দিয়ে গুণ হবে ওইটাই, এটা 3%। এখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি, এইটা প্রশ্নটা সুন্দর আছে, 7% গ্রহণযোগ্য ত্রুটি দিয়ে দিছে, তো এটা দিয়ে দিছে। ঠিক সেম ভাবে এখানে হচ্ছে অঙ্কটা আবার এভাবে করবা, একদম প্রথম অঙ্ক আবার চলে আসি এখানে, এভাবে জাস্ট এখানে যত পার্সেন্ট আছে এটা তত পার্সেন্ট ধরে এভাবে করবা। এটা হচ্ছে জাস্ট সমগ্র ক্ষেত্রফল, এটা কিন্তু ক্ষেত্রফল, এখানে তখন পরিমাপকৃত ক্ষেত্রফল, বৃহত্তম ক্ষেত্রফল, ক্ষুদ্রতম ক্ষেত্রফল, এগুলো হবে a max a মিনিমাম এভাবে হবে। এখানে আয়তন যত জায়গায় আছে সব সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে শব্দটা।
এবং মনে রাখবে এগুলো ক্ষেত্রফলের শুধু স্কোয়ার হবে, তবে মনে রাখতে হবে সামনে একটা 6 দিয়ে গুণ, 6a স্কোয়ার, 6a স্কোয়ার, 6a স্কোয়ার মানে 6 সমগ্র পৃষ্ঠের বলার কারণে ওর যে 6টা পৃষ্ঠ আছে সবগুলা পৃষ্ঠের ক্ষেত্রফল কাউন্টিংয়ে আসবে। ওকে, নাকি বুঝি নাই? আচ্ছা, তো এখানে আমাদের এই জিনিসটুকু যদি হয়ে যায় তাহলে এই অঙ্কগুলো আগের মতো একদম খালি জাস্ট 6 দিয়ে গুণ। ঠিক আছে, এরপরে কি আছে আমরা দেখি, আরেকটা প্রশ্ন আছে মনে হয়। ইমতিয়াজ স্কুলের আয়তন নির্ণয়ের সূত্র শিখে এসে ঠিক করলো সে তার বাক্সের আয়তন নির্ণয় করবে, সেই জন্য সে সেন্টিমিটার স্কেল বেছে নিল। এই যে সেন্টিমিটার স্কেল বেছে নিল, পরিমাপ করে সে দৈর্ঘ্য পেল 10 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। কিন্তু তার বড় ভাই যাওয়ার দাবি করলো তার পরিমাপের আপেক্ষিক ত্রুটি রয়েছে। ইমতিয়াজের পরিমাপকৃত সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন কত হবে? আয়তন এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাহলে আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তবে মনে রাখবে সেন্টিমিটার স্কেল। এই তো এখানে বেশ কিছু কথাবার্তা আমাদেরকে বলতে হবে। সেন্টিমিটার স্কেল, এটা সেন্টিমিটার স্কেল, কিন্তু এটার ত্রুটিটা, চূড়ান্ত ত্রুটিটা কত সেটা আমাদেরকে বলে দেয়নি। ঠিক আছে, চূড়ান্ত ত্রুটি দিয়ে দিতে হয়, যেমন ওইখানে আগের অঙ্কে 4% দেওয়া আছে, কোনো অঙ্কে প্লাস মাইনাস দিয়ে দেওয়া থাকবে, বলে দিয়েছিলাম। কিন্তু এই অঙ্কে তোমার কোনো চূড়ান্ত ত্রুটি দেওয়াই নেই। একটু আমি পানি পান করে নিই, তোমরা একটু অপেক্ষা করো। আল্লাহ, দেখো চূড়ান্ত ত্রুটি দেওয়া নাই, তবে সেন্টিমিটার স্কেলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে হলো, সেন্টিমিটার স্কেলে সর্বনিম্ন পরিমাপ করা যায় কত? 1 সেন্টিমিটার। তাহলে ওর চূড়ান্ত ত্রুটি হবে হচ্ছে হলো, এর চূড়ান্ত ত্রুটিটা তোমার মনে রাখবে একটা স্কেলের সাহায্যে, যে কোনো স্কেলের সাহায্যে সর্বনিম্ন যতটুকু পরিমাপ করা যায় সেটার অর্ধেকই হচ্ছে তার চূড়ান্ত ত্রুটি। যদি দেওয়া না থাকে, পার্সেন্ট দিয়ে অথবা প্লাস মাইনাস দিয়ে যদি দেওয়া থাকে তাহলে ওইটা ব্যবহার করবা, আর যদি না থাকে তাহলে সাধারণত ধরে নিবা ওই স্কেল দিয়ে সর্বনিম্ন যতটুকু পরিমাপ করা যায় ওইটার অর্ধেক। তাহলে সেন্টিমিটার স্কেল মানে হচ্ছে হলো সর্বনিম্ন পরিমাপ করা যায় সেন্টিমিটার, তো এটার সেন্টিমিটার স্কেলের চূড়ান্ত ত্রুটি হবে হচ্ছে হলো 1 সেন্টিমিটার ডিভাইড বাই কত? 2, তাহলে এটা হচ্ছে 0.5 সেন্টিমিটার। কথাই ক্লিয়ার? 0.05 মিলিমিটার। এই সেন্টিমিটার হচ্ছে দেওয়া আছে, বাকি জিনিস না। এটা যদি চূড়ান্ত ত্রুটি হয় তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য বের করবা। চূড়ান্ত ত্রুটি সর্বোচ্চ দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্যের সাথে প্লাস হবে চূড়ান্ত ত্রুটিটা। আর সাধারণত মিটার স্কেল, আমাদের যে মিটার স্কেল আছে সেই মিটার স্কেলে খেয়াল করে এটা একটু বলে দিই, মিটার স্কেলের ক্ষুদ্রতম, মিটার স্কেলের ক্ষেত্রে ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য সাধারণত 1 মিলিমিটার। তখন দেখব অঙ্কগুলোতে এই চূড়ান্ত ত্রুটি দেওয়া থাকে না মিটার স্কেলে, তখন চূড়ান্ত ত্রুটি আমরা ধরে নিব কত? 1 মিলিমিটার ডিভাইড বাই কত? 2। এই জন্য তখন 0.5 মিলিমিটার। বিভিন্ন জায়গায় গাইডে টেস্ট পেপার তোমরা কনফিউজড হয়ে যাও, কখনো স্যার এই 1 সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ করছে, কখনো স্যার 1 মিলিমিটারকে 2 দিয়ে ভাগ করছে। মিটার স্কেলের ক্ষুদ্রতম এক, তবে অনেক সময় বলে দেয় এটা একটা মিটার স্কেল কিন্তু ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে কি? সেন্টিমিটার, তখন কিন্তু এটা 1 সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ করতে হবে। মিটার স্কেল মানেই হচ্ছে কি 1 মিলিমিটার হবে এরকম না। সাধারণত মিটার স্কেলের ক্ষুদ্রতম এক গড় হচ্ছে কি? সর্বনিম্ন এক গড় হচ্ছে মিলিমিটারে। বুঝাতে পেরেছি? এই হচ্ছে ঘটনা। তো আমাদের এখানে এরকম থাকে। এরপর হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে স্যার এটা নিয়ে অনেক কনফিউশন আছে। দেখবা যে হচ্ছে পাঞ্জেরি টেস্ট পেপারে আমাদের বইগুলো তো ডিরেক্ট বলা নাই স্যার, ভার্নিয়ার স্কেলে যদি চূড়ান্ত ত্রুটি বা হচ্ছে হলো এই স্ক্রু গজের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি দেওয়া না থাকে তাহলে কি করব? সবাই কিন্তু এইটা ধরে করতেছে অনেক জায়গায় এটা, কিন্তু আমরা জানি ভার্নিয়ার স্কেলে সর্বনিম্ন পরিমাপ করা যায় কার সমান? ভিসি এর সমান। আর ইয়াতে এই স্ক্রু গজে সর্বনিম্ন পরিমাপ করা যায় কিসের সমান? এলসি এর সমান, তাই না? তাইলে যেহেতু সর্বনিম্ন পরিমাপ করা যায় বিসি এর সমান, তাহলে এটার ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলে চূড়ান্ত ত্রুটি, খেয়াল করিও চূড়ান্ত ত্রুটি ধরবা বিসি ডিভাইড বাই 2। আর ভার্নিয়ার স্কেলে হচ্ছে হলো এই চূড়ান্ত এই স্ক্রু গজে চূড়ান্ত, তাও তো ঠিক আছে, চূড়ান্ত ত্রুটি ধরবা হচ্ছে হলো এলসি ডিভাইড বাই 2। এটা হচ্ছে সঠিক। ভিসি ডিভাইড বাই 2 এলসি ডিভাইড বাই দেওয়া না থাকলে, যদি কোনো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে বা এই স্ক্রু গজের ক্ষেত্রে দেওয়া না থাকে তখন এটা ধরেই করা উচিত। তবে কোনো গাইডেড টেস্ট পেপারে দেখবা এটা ধরেই করছে, কিন্তু এটা তো মিটার স্কেলের ক্ষেত্রে। আবার অনেকে বলে স্যার ভার্নিয়ার স্কেলেও তো ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। না স্যার, ভার্নিয়ার স্কেলে এটা চলে আসলে জিনিসটার ত্রুটিটা হচ্ছিল সর্বনিম্ন পরিমাপযোগ্য মান ডিভাইড বাই 2। তো সর্বনিম্ন পরিমাপযোগ্য মান হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে। আর ন্যূনাঙ্ক হচ্ছিল কি এই স্ক্রু গজের ক্ষেত্রে হচ্ছে ন্যূনাঙ্কটা। কথা কি বোঝা গেছে? এইভাবে হচ্ছিল কি এগুলো দিয়ে করা যৌক্তিক। তবে স্যার আমাদের যেহেতু বইগুলোতে ডিরেক্টলি এটা বলে দেওয়া নাই,
গাইড টেস্ট পেপারগুলো দেখবা তোমরা, পাঞ্জেরি টেস্ট পেপার যদি ফলো করো দেখবা যে বোর্ড কোয়েশ্চেন সলভিং এর সময় পাঞ্জেরি টেস্ট পেপার এটা ধরে করছে। আগের বছর যেটা বোর্ড সলভ করছিল তো ওইটাই এই বছরও রেখে দিছে। আবার পাঞ্জেরি টেস্ট পেপারের বিভিন্ন এই রংপুর জেলা স্কুল না যেন কোন স্কুল, তারপর চলো ঢাকার আইডিয়াল না যেন হচ্ছে কোন একটা স্কুলে, দুইটা স্কুলে আবার যখন কোশ্চেনটার মধ্যে চূড়ান্ত ত্রুটি দেওয়া ছিল না সেখানে দেখবা হচ্ছে ওরা আবার ভিসি ডিভাইড বাই 2 দিয়ে করছে। এটা হচ্ছে সঠিক প্রসেস। কারণ আমরা জানি ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের সর্বনিম্ন পরিমাপযোগ্য মান হচ্ছে কি ভিসি এর সমান, তাহলে ওটাকে 2 দিয়ে ভাগ করে নিয়ে আমার চূড়ান্ত ত্রুটিটা হবে। এইভাবেই করাটা যৌক্তিক। তারপর অনেকে দেখবো যে অনেক স্যার, আমাদের স্যাররা, যেমন আমি গাইড টেস্ট পেপার যদি হচ্ছে পাঞ্জেরি খুলি, পাঞ্জেরিতে যেহেতু আমাদের বইয়ে নাই এবং এই জিনিসগুলো হচ্ছে ডিরেক্টলি কোথাও বলা নাই, তাহলে আমরা হচ্ছে কি এটা দেখছি কোথাও, এটা অনেকগুলো গাইডে এটা করছে, তাহলে এটা দিয়েও তো করাইতে পারে। অনেক স্যার করাচ্ছেন। এখন বোর্ডে কোনটা দিয়ে খাতা কাটবে বা কোনটা গ্রহণযোগ্য হিসেবে ধরবে আল্লাহ তাআলা ভালো জানেন, ঠিক আছে? এই জন্য আমি সঠিক হিসেবে বলে দিলাম, এটাই হচ্ছে সঠিক। তুমি এটা যদি কেউ কাটতে বলে তখন দেখো আমি এটা দিয়ে করার পক্ষপাতী, ঠিক আছে? এটা দিয়ে করার পক্ষপাতী বোর্ডের ক্ষেত্রেও। তবে যদি এই কোশ্চেনটা আসে যেটার মধ্যে হচ্ছে ধরো চূড়ান্ত ত্রুটিটা ডিরেক্ট দেওয়া নাই, সেক্ষেত্রে তুমি হচ্ছে এই প্রশ্নটাকে স্কিপ করতে পারলে সবচেয়ে ভালো। স্কিপ করে ফেলো, বাদ দরকার নাই। এটা যিনি প্রশ্ন করেছেন, যিনি উত্তরপত্র তৈরি করবেন, উনি ধরো হয়তো এটা দিয়ে খাতা কাটতে পারেন, কিন্তু সঠিক তো এটা। আবার যিনি কোশ্চেন করেছেন তিনি হয়তো এটা জানেন, এটা দিয়ে হয়তো কোশ্চেন করে এটা দিয়ে হচ্ছে উনি হচ্ছে জানেন, মানে কি আমাদের স্যাররা তো জানেন, বাট হচ্ছে অনেক সময় হচ্ছিল কি বলে দেওয়া না থাকার কারণে মাথা থেকে ছুটে যায় আর কি। ধরো চূড়ান্ত ত্রুটিটা হচ্ছিল এটা দিয়ে, যে উনি প্রশ্ন করেছেন এটা চিন্তা করে এবং এটা দিয়ে উত্তর হয়েছে, তুমি এটা দিয়ে করে দিও, তখন কেটে দিল। তো এই জন্য হচ্ছিল তুমি চেষ্টা করবে এই প্রশ্নটা যদি চূড়ান্ত ত্রুটি প্রশ্ন ডিরেক্ট দেওয়া না থাকে ইগনোর করতে, আর যদি ইগনোর করতে না পারো তখন এটা দিয়ে করে দিয়ে আসো, ঠিক আছে? এটাই তো সঠিক প্রসেস। আর মিটার স্কেলের ক্ষেত্রে 1 মিলিমিটার ডিভাইড বাই 2, ঠিক আছে? এটা কারণ আমরা জানি 1 মিলিমিটার হচ্ছে, যদি প্রশ্ন বলে দেয় মিটার স্কেল, কিন্তু আবার বলো না ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে বা এক ঘর পরিমাপযোগ্য মান হচ্ছে 1 সেন্টিমিটার, তখন সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটার ক্ষেত্রেও সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ। এটা যেহেতু বলেই দিয়েছি উপরে সেন্টিমিটার স্কেল বেছে নিয়েছে, এগুলো হচ্ছে কি তোমরা অবশ্যই হচ্ছে এই জিনিসগুলা টুকে রাখবা, হ্যাঁ, খাতায়। এই সর্বোচ্চ দৈর্ঘ্য হবে কত? পরিমাপকৃত সর্বোচ্চ দৈর্ঘ্য দেখো 10 পাইছে তো, 10 প্লাস কত 0.5, তাহলে 10.5 সেন্টিমিটার। তাহলে সর্বোচ্চ হচ্ছে প্রস্থ কত হবে? তাহলে সর্বোচ্চ প্রস্থ পাইছে 9 প্লাস হচ্ছে 0.5, তাহলে হচ্ছে 9.5 সেন্টিমিটার। তারপর হচ্ছে সর্বোচ্চ এই উচ্চতা পাইছে কত? 8 সেন্টিমিটার, এই যে এটা, তাহলে 8 প্লাস হচ্ছে কত 0.5, ত্রুটিটা সর্বোচ্চ ক্ষেত্রে যোগ হয় 8.5 সেন্টিমিটার। তাহলে সুতরাং সর্বোচ্চ আয়তন কত হবে? ওর পরিমাপকৃত সম্ভাব্য, সবচেয়ে সম্ভাব্য অবশ্যই, কারণ ত্রুটি তো সর্বোচ্চ হইছে এরকম বলে নাই, সর্বোচ্চ আয়তন মানে সম্ভাব্য সর্বোচ্চ আয়তন এগুলা 10.5 ইন্টু হচ্ছে 9.5 ইন্টু হচ্ছে কত 8.5, তাহলে এগুলা গুণ করলে এত সেন্টিমিটার কিউব। শেষ। এটাই সোজা, অত কঠিন কিন্তু ছিল না। তো তোমরা হচ্ছে সহজে হচ্ছে এটা ইয়া করবা, এটা থেকে করে ফেলবা। এরপর হচ্ছে এটা আরেকটা প্রশ্ন আছে, ইমতিয়াজের বড় ভাইয়ের দাবির যথার্থতা। ঠিক সেম ভাবে এভাবে সর্বোচ্চ সম্ভাব্য আয়তন নিবা, আবার সর্বনিম্ন দৈর্ঘ্য দিয়ে এখানে মাইনাস দিয়ে নিয়ে সবগুলা দৈর্ঘ্য প্রস্থ আছে সবগুলো নিয়ে, এটা তো গতে পাইছো, এটা গ থেকে নিয়ে ফেলবা। গ থেকে নিয়ে ঘতে আবার কি করবা? সর্বনিম্নগুলা নিবা, নিয়ে আবার সর্বনিম্ন আয়তন বের করবা। আর এখানে ও যেগুলো মাপছে এগুলা দিয়ে একটা আয়তন বের করবা, তাহলে 3টা আয়তন পাবা। একটা সর্বোচ্চ এটা, আবার মাইনাস নিয়ে সর্বনিম্নটা বের করবা, আবার সমান এগুলা নিয়ে পরিমাপকৃতটা বের করবা। তারপর ঠিক সেম ভাবে এই যে এভাবে একদম প্রথম অঙ্কটার মতো, এটার মতো, এই যে এই অঙ্কটার মতো ঠিক সেম ভাবে তুমি সবগুলোর ক্ষেত্রে এইভাবে হচ্ছে আবার এই 3টা আয়তন বের করে এভাবে সর্বোচ্চ এটা বের করবা, এটা বের করবা, চূড়ান্ত ত্রুটি নিয়ে নিবা, দেন হচ্ছে আপেক্ষিক ত্রুটি বের করবা। ঠিক আছে? এই ঘটনা, আর কিছুই না। এটাতে ইমতিয়াজের বড় ভাইয়ের দাবি যথাযথ, অবশ্যই আপেক্ষিক ত্রুটি থাকবে। চূড়ান্ত ত্রুটি যেহেতু আমি নিয়েছি, এই যে চূড়ান্ত ত্রুটি যেহেতু এটা বিবেচনা করেছি, তাহলে আপেক্ষিক ত্রুটিও কি থাকবে এবং সেটা বের করে দেখাবা, তাহলে জাওয়াদের ভাইয়ের ইয়াটা যথার্থ হবে। এখানে আবার স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য স্ক্রু গজের সাহায্যে দণ্ডটির ব্যাস নির্ণয় করা হলো। স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেল পার্ট এত, ভার্নিয়ার সমপতন দেওয়া আছে, স্ক্রু গজের রৈখিক স্কেল পার্ট দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে। এই যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যেটা পাওয়া গেল, এটা কিন্তু মোট ভাগ না, এটা হচ্ছে সি এর মান। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, রোগিষ্ঠ গণন দেওয়া আছে, তাহলে আয়তন নির্ণয় করো। কিসের আয়তন নির্ণয় করবো? তাহলে
দোনোটার স্ক্রু গজের সাহায্যে দোনোটার আয়তন। তাহলে স্লাইড ক্যালিপারের একটি দৈর্ঘ্য ও স্ক্রু গজের সাহায্যে দণ্ডটির ব্যাস নির্ণয় করলো। কি ব্যাস নির্ণয় করা হলো। তাইলে স্লাইড ক্যালিপারসে তাই ব্যাস নির্ণয় করলে আমরা দোনোটা সূত্র অ্যাপ্লাই করব। প্রথমটার ক্ষেত্রে হচ্ছে হলো কি স্লাইড ক্যালিপারসের সাহায্যে d m + v কি এই vc। এখান থেকে m হচ্ছে হলো কত, এই স্লাইড ক্যালিপারসের প্রধান স্কেল পার্ট 5.2 সেন্টিমিটার প্লাস হচ্ছে v দেওয়া আছে 0.01 সেন্টিমিটার, ভার্নিয়ার কনস্ট্যান্ট আর ভার্নিয়ার সমপাতন কত পাইছে 5। তাহলে এখান থেকে এটা পেয়ে যাব। দেন এটা পাওয়ার পর এটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে কি এটা ব্যাস আচ্ছা এটা স্লাইড ক্যালিপারসে তো, তাহলে আমি এটাকে d1 দিই। তাহলে এটা যদি d1 হয় তাহলে সুতরাং ব্যাসার্ধ r1 = হবে কি d1/2, এটা বের করে নিবা। তারপর আয়তন v1 স্লাইড ক্যালিপারসের সাহায্যে আয়তন 4/3 পাই r3। এই তো এখান থেকে r1 তাহলে এত সেন্টিমিটার কিউব চলে আসবে। ঠিক আছে, আবার আসে হচ্ছে হলো এই ভার্নিয়ার স্কেল, খেয়াল করো সরি স্ক্রু গজের ক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট, এখানে আমরা ওর ব্যাস 2 এটা d2 লিখতে পারি। এটার ক্ষেত্রে হচ্ছে হলো l + c × lc2। এই lটা হচ্ছে হলো এই যে রৈখিক স্কেল পার্ট হচ্ছে হলো 3 মিলিমিটার পাইছে, তাহলে এটা মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব 0.03 সেন্টিমিটার প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এত পাওয়া গেছে, এটাই হচ্ছে হলো কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে হলো এটাই হচ্ছে হলো কি 12। আর এলসি লঘিষ্ঠ গণন এই যে এত 0.01 মিলিমিটার, তাহলে সেন্টিমিটার হবে 0.001 মিলিমিটার। তাহলে এখান থেকে এত সেন্টিমিটার পাবা। ব্যাস পাইছো, তাহলে ব্যাসার্ধটা বের করে ফেলবা d2 কত এই d2, তাহলে এত সেন্টিমিটার হবে ব্যাসার্ধ। তাহলে আয়তনটা কত হবে 4/3 পাই r2 কিউব। আমাদের এখান থেকে এটার আয়তন এত সেন্টিমিটার কিউব চলে আসবে। তার মানে আমি স্লাইড ক্যালিপারসের সাহায্যে আয়তনটা বের করলাম, এই যে আয়তন বের করতে বলছো তো, আবার হচ্ছে স্ক্রু গজের সাহায্যেও বের করলাম। কথা ক্লিয়ার? সোজা একদম। অনেক সময় দেখবা স্লাইড ক্যালিপারস এবং স্ক্রু গজ এই দুইটার মধ্যে কোনটা মানে দিয়ে বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে এটা বলে। তো অনেক সেটা দুইটার ক্ষেত্রে হচ্ছে কি তোমরা হচ্ছে আপেক্ষিক ত্রুটি বের করে সিদ্ধান্ত নিতে পারো। তবে সাধারণত হচ্ছে এই ত্রুটির ক্ষেত্রে যদি সিদ্ধান্ত না দেওয়া যায় তাহলে তুমি হচ্ছে এই ভিসি এবং এলসি দিয়ে দিবা। ভিসি এবং এলসি ধরো তোমাকে দুইটা ভার্নিয়ার বা স্লাইড ক্যালিপার, দুইটা ভার্নিয়ার স্কেল বা দুইটা স্লাইড ক্যালিপারসের মধ্যে বললো কোনটা দিয়ে বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। যেটা দুইটা ভার্নিয়ার স্কেল বা দুইটা স্লাইড ক্যালিপারস হলে দোনোটার ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করবা, যেটার ভার্নিয়ার কনস্ট্যান্ট ছোট ওইটা দিয়ে বেশি ছোট বা বেশি সূক্ষ্ম পরিমাপ করা যাবে। ঠিক আছে, আবার যখন তোমাকে বলবে ভার্নিয়ার স্কেল আর স্লাইড ক্যালিপারসের মধ্যে তুলনা করতে, তখন দোনোটার হচ্ছে ভিসি, দেখো ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপারস আর এটা হচ্ছে স্ক্রু গজ, তো ভার্নিয়ার স্কেলের ভিসি বের করবা আর হচ্ছে এই স্ক্রু গজের হচ্ছে কি এলসি বের করবা। দুইটার মধ্যে যেটার মানে ন্যূনাঙ্ক, এই দোনোটাই ন্যূনাঙ্ক বোঝায়, ভার্নিয়ার কনস্ট্যান্ট আর লঘিষ্ঠ গণন দোনোটাই ন্যূনাঙ্ক বা ন্যূনতম পরিমাপকৃত মানটা বোঝায়। তো দুইটার মধ্যে যেটার ন্যূনাঙ্ক বা ভিসি এলসির মধ্যে যেটা ছোট আসবে ওইটা দিয়ে বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। কথা কি ক্লিয়ার? এইভাবে সিদ্ধান্ত। তো তোমাদের কখন অনেক অঙ্কে অনেক টাইপ দিতে পারে। ঠিক আছে, এরপরে দেখি আমরা এখানে একটা বলছে নিরেট বলটিকে ঘনবস্তুটির ভেতরে প্রবিষ্ট করানো হলে ঘনবস্তুর ভেতরের খালি অংশের আয়তন কত। বা এটা ঘনবস্তু দেওয়া আছে, ঘনবস্তু বাহুগুলো দেওয়া আছে, তাহলে ঘনবস্তুর আয়তন কত, এটার মধ্যে আমি যদি বলটাকে ঢুকাই তাহলে কতটুকু খালি থাকবে এটা বলতেছে। ঘনবস্তুর আয়তন আমরা জানি এক বাহুর দৈর্ঘ্য, এটাকে কিউব, আয়তন কিউব, তাহলে আমরা জানি 6.55, এটাকে ছিল কিউব করলে এটা আসবে 281.01 সেন্টিমিটার কিউব। আর গোলকের নিরেট বল, এটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে গোলকের আয়তন কত হবে, গোলকের আয়তন হবে হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে দেখো 4/3 পাই আর কত 2.5 এটা কিউব। তাহলে করে দাও 2.5 কিউব ইনটু এই 3.1416 ইনটু 4/3, এটা ছিল 65, আমার আসছে 65.45 সেন্টিমিটার। তাইলে এটাকে যখন আমি হচ্ছে বাক্সটার মধ্যে ঢুকে দিব তাইলে হচ্ছে কতটুকু খালি থাকবে বলো তো? খালি অংশের আয়তন হবে, দুইটার আয়তনের পার্থক্যটা এটাই তো 281.01 বিয়োগ 65.45।
তাহলে হচ্ছিল কি বিয়োগ 281.0, আমি দেখতে পাচ্ছি এটা 215 কত 56 সেন্টিমিটার। এইটাই হচ্ছে গোলকটা। এই আমাদের বাক্সটার মধ্যে যদি আমি গোলকটাকে ঢুকাই তাহলে এইটুকু হচ্ছিল কি হবে, এই খালি থাকবে। আর কিছু আছে কিনা দেখি, এখানেও একটা আছে, তোমরা এই অঙ্কগুলো করিও। মান যথাক্রমে ভার্নিয়ার ধ্রুবক, আচ্ছা এখানে দুটা ভ্যালু আমার দেওয়া নাই, এই জন্য আমি এই অঙ্কটা করা দিচ্ছি না, তোমরা করিও। হ্যাঁ, এই যে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা যা, এটাই হচ্ছিল কিন্তু আমাদের এখানে সি। হ্যাঁ, মনে রেখো ভার্নিয়ার সমাপতনটা হচ্ছে ভি। এগুলা গোলকের ব্যাস প্রধান স্কেল, আগের অঙ্কটার মতোই স্লাইড ক্যালিপার দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রফল, এবার আসো, গোলকের ক্ষেত্রফল হচ্ছে হলো ক্ষেত্রফল আয়ত, দেখো গোলক আর হচ্ছে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে হলো পাই আর স্কয়ার, বৃত্তের। আর গোলকের ক্ষেত্রফল হচ্ছে হলো, অনেকে এগুলো বোঝে না, গোলকের ক্ষেত্রফল হচ্ছে হলো 4 পাই আর স্কয়ার ক্ষেত্রফল। ঠিক আছে, সূত্র ব্যবহার করার সময় জাস্ট এগুলো একটু সচেতন থাকবা, নিয়ম একই রকম। ঠিক আছে, একই রকম নিয়ম, কিন্তু কথা হচ্ছে সূত্র ভুলে গেলে শেষ। প্রথমে তোমাকে এই ব্যাসগুলো বের করে নিতে হবে, ব্যাস দেওয়া, ব্যাস বের করবা, তারপর ব্যাসকে 2 দিয়ে ভাগ করবা, তাহলে ব্যাসার্ধ পাবা, তারপর এই সূত্রের মাধ্যমে হচ্ছে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রে এটা, গোলকের ক্ষেত্রে এটা। ওকে, তারপর হচ্ছে যদি তার বলে একটা তার, বৃত্তা ওইটারও ক্ষেত্রে বৃত্তাকার হবে। ঠিক আছে, এখানে গোলকের বলছে, তাহলে গোলকেরটা 4 পাই আর স্কয়ার দিয়ে করবা। এটা হচ্ছে ক্ষেত্রফল বের করবা, এই যে স্লাইড ক্যালিপার দিয়ে পরিমাপকৃত। প্রথমে হচ্ছে এই যে ইয়াটা বের করে নেবে, L = m + e b * bc, এখান থেকে Lটা বের করে নিবা, এবং এটা দিয়ে হচ্ছে কি, যেহেতু এটা বৃত্তাকার তাহলে এটা L মানে হচ্ছে এখানে কি d, L মানে ব্যাস, যেহেতু ব্যাস পরিমাপ করছে তাহলে d, তাহলে এই d কে আবার 2 দিয়ে ভাগ করে এই সূত্রের মধ্যে বসাই দেবে এটার মধ্যে। ঠিক আছে, হয়ে যাবে। এখানে আমাকে ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম, ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম, তাহলে এখানে আমি একটু আগে যেটা বলছিলাম নাকি, এই দুইটার মধ্যে আচ্ছা এখানে মনে হয় খুব সম্ভবত ভার্নিয়ার সমপাতন দিয়ে দিছে, ভার্নিয়ার স্কেল দিয়ে দিছে, পার্ট দিয়ে দিছে, পরিমাপকৃত মানটা দেয় না। হ্যাঁ, প্রধান স্কেলের এত ভাগের সাথে মিলে যায়, যন্ত্র দিয়ে ব্যাস এত সর্বনিম্ন পরিমাপ, এই যে স্লাইড ক্যালিপার ও স্ক্রু গেজের সর্বনিম্ন পরিমাপযোগ্য মান। এখানে এই ধ্রুবক দুইটা দেওয়া থাকলে তুমি এই দুইটার মধ্যে তুলনা করতে পারতাম, মানে অথবা যে কোনোভাবে যদি বের করা যায়, এখানে বের করা যাবে না, এখানে দেওয়া থাকতে হবে। ঠিক আছে, তো তুমি হচ্ছে এখানে গোলকগুলোর দেখো, এই আর ক্ষেত্রে স্লাইড ক্যালিপারসের হচ্ছে বেশি বের করবা, মানে ভার্নিয়ার স্কেলের, আর ওইটার ক্ষেত্রে এলসি, দুটোটা জানার কারণে এটা ব্যাখ্যামূলক উত্তর হবে। এটা যেহেতু আমি প্রশ্নটাতে তুলতে ভুল করছি আমার টাইপার, তোমরা হচ্ছে এই দুইটার মধ্যে যেটা ছোট ওটা দিয়ে বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। ঠিক আছে, এতটুকু পর্যন্তই থাকবে আজকের এই ক্লাসটা। এরপর হচ্ছে একটু আমি এখানে তোমাদেরকে আরো কিছু কথা বলে দিয়ে যেতে চাই। অনেক সময় দেখবা কোশ্চেন দিয়ে থাকে যে হচ্ছে এই স্ক্রু গজ দিয়ে হচ্ছে পুরো ঘরের দৈর্ঘ্য পরিমাপ করা যাবে কিনা। না, স্ক্রু গজ দিয়ে হচ্ছে অনেক বড় বৃহত্তম দৈর্ঘ্য হচ্ছে স্ক্রু গজ দিয়ে মাপে না। ঘরকে স্ক্রু গজ দিয়ে মাপতে হলে ঘরটাকে স্ক্রু গজের মাঝখানে রাখতে হবে। তারপর হচ্ছে ধরো অনেক সময় স্লাইড ক্যালিপার্স দিয়ে হচ্ছে কি পুরো ঘরের দৈর্ঘ্য মাপা যাবে কিনা, না, কারণ স্লাইড ক্যালিপার্সটার মাঝখানে হচ্ছে আমাদেরকে ঘরটাকে, মানে আমাদের পুরো ঘরটাকে বসাইতে হবে, তো এগুলো তো বসানো সম্ভব না। সাধারণত গোলক টাইপের এই গোলক, তারপর হচ্ছে কোনো বৃত্তাকার জিনিস, তারপর হচ্ছে তার, বা হচ্ছে ছোটো দৈর্ঘ্য, ছোট প্রস্থ, ছোট উচ্চতা, এগুলো পরিমাপ করার জন্য হচ্ছে স্লাইড ক্যালিপার্স, তারপর হচ্ছে স্ক্রু গজ ব্যবহৃত হয়। অনেক সময় দেখা যায় হচ্ছে বলে যে আমাদের এই কি দিয়ে, সেন্টিমিটার স্কেল দিয়ে বা মিটার স্কেল দিয়ে হচ্ছে কি তোমার হচ্ছে অথবা ভার্নিয়ার স্কেল দিয়ে পুরো ঘর পরিমাপ করা যাবে কিনা। ভার্নিয়ার স্কেল দিয়ে তো ছোট দৈর্ঘ্য পরিমাপ করবো, আমরা পুরো ঘর পরিমাপ করার জন্য অসংখ্যবার মাপ নিতে হবে। অসংখ্যবার মাপ নিতে হলে ভার্নিয়ার স্কেল দিয়ে তো হচ্ছে ভুলে যেতে পারে না। আবার হচ্ছে আমাদের সেন্টিমিটার স্কেল বা সাধারণত 1 মিটারের যে মিটার স্কেল, এটা দিয়েও পুরো ঘরের দৈর্ঘ্য পরিমাপ করা অনেক ডিফিকাল্ট। আবার তোমাকে বলে যে হচ্ছে তারের একটা ব্যাস বা ব্যাসার্ধ মিটার স্কেলের সাহায্যে বের করা যাবে কিনা। মিটার স্কেলের সাহায্যে তারেরটা করা যাবে না, তারেরটা করতে হবে স্ক্রু গজ বা হচ্ছে কি এই স্লাইড ক্যালিপার্স দিয়ে। ঠিক আছে, কারণ তার এবং এগুলো দেখতে হবে কোনটা তারটার ব্যাসার্ধ কত, তো অথবা তারটার হচ্ছে কি মানে ব্যাসটা কত, ওইটুকু ব্যাস তুমি হচ্ছে স্ক্রু গজ বা স্লাইড ক্যালিপার্স কোনটা দিয়ে মাপতে পারবা, কোনটা দিয়ে হচ্ছে কি সর্বনিম্ন ওই পর্যন্ত যাওয়া যায়। মিটার স্কেলের সর্বনিম্ন হচ্ছে 1 মিলিমিটার, সেন্টিমিটার স্কেলের ধরো সর্বনিম্ন হচ্ছে 1 সেন্টিমিটার। তাইলে হচ্ছে তোমার কি এই স্কেলগুলো দিয়ে কি হবে না, এই স্কেলগুলো দিয়ে হচ্ছে তোমার হচ্ছে একদম দশমিক পর্যায়ের হচ্ছে কোনো ব্যাসগুলো মাপা যাবে না। ঠিক আছে, মিলিমিটারের চেয়ে ছোট ভগ্নাংশ বা দশমিকের যেসব ব্যাস আছে সে বা দৈর্ঘ্য আছে সেগুলো পরিমাপ করা যাবে না। তাহলে কোনটা দিয়ে পরিমাপ করা যাবে, কোনটা দিয়ে পরিমাপ করা যাবে না, এই কোশ্চেনও আসতে পারে তোমার। ঠিক আছে, যেমন আবার বলছি স্ক্রু গজ স্লাইড ক্যালিপার্স দিয়ে অনেক বড় গড়ের দৈর্ঘ্য বা ইত্যাদি ইত্যাদি মাপা যায় না, অনেক বড় কোনো কিছু দৈর্ঘ্য।
আবার এই তোমার হচ্ছে হলো এই যে মিটার স্কেল দিয়ে আবার কিন্তু হচ্ছে হলো কি অনেক তারের বা হচ্ছে হলো অনেক যেসব দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা বা ব্যাস যেগুলো দশমিক পর্যায়ে মিলিমিটারের চেয়ে ছোটো, সেগুলো কিন্তু হচ্ছে হলো কি আবার মিটার স্কেলের সাহায্যে মাপা যায় না। ঠিক আছে, তো এরকম তোমরা বিভিন্ন গাইড টেস্ট পেপারে প্রশ্ন দেখতে পারো যে কোনটার সাহায্যে কোনটা হচ্ছে হলো কি পরিমাপ করা যাবে, কোনটা পরিমাপ করা যাবে না, মানে এই স্কেলটা এটা পরিমাপ করার জন্য কি যোগ্য কিনা বা পরিমাপ যোগ্য কিনা বা পরিমাপ করা যাবে কিনা, ব্যবহার করা যাবে কিনা, এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, দেখতে হবে এরকম। আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো, এটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে হলো একদম এই যে ত্রুটির ক্ষেত্রে অনেক সময় হচ্ছে যন্ত্রের যদি ত্রুটি থাকে, যন্ত্রের ত্রুটিটা খেয়াল করবা। এখানে যন্ত্রের সূত্রের মধ্যে তুমি এটা বসে দিতে পারো, এই যে যন্ত্রের ত্রুটি, এই এখানে ছিল যদি এখানে যন্ত্রের ত্রুটিটা হচ্ছে প্লাস মাইনাস, এখানে হচ্ছে ত্রুটি, যন্ত্রের ত্রুটিটা। তো মনে রাখবা যন্ত্রের যদি হচ্ছে হলো কি ঋণাত্মক ত্রুটি থাকে ওইটাকে এখানে যোগ করে দিবা, আর যদি যন্ত্রে ধনাত্মক ত্রুটি থাকে তাহলে এটা বিয়োগ করে দিবা। ধরো এখানে বলছে ত্রুটি হচ্ছে হলো -3, -3 মানে এখানে জাস্ট প্লাস দিয়ে 3 লাগিয়ে দিবা, প্লাস দিয়ে 3 লাগিয়ে দিবা। আর ধরো বলছে ধনাত্মক ত্রুটি মানে হচ্ছে ধরো ত্রুটিটা হচ্ছে 3, কত 3, তাহলে এটা -3, এটার পাশে দিয়ে -3 করে দিবা। ঠিক আছে, ওই মাইনাস দ্বারা বোঝায় ঋণাত্মক ত্রুটি। তো সাধারণত জিনিসটা হচ্ছে হলো এরকম, দেখো এই ত্রুটিগুলো হচ্ছে হলো এই আমার ত্রুটিটা হচ্ছে হলো বারবার বলছি ঋণাত্মক ত্রুটি হলে ত্রুটির মান যেটা ওইটাকে ডিরেক্ট যোগ করে দিবা, মানে +4, ধরো এটা 4 হইলে -4 হইলে +4 করে দিবা এইভাবে। যদি ঋণাত্মক ত্রুটি হয়, আমার প্রশ্ন বলে দিচ্ছে ঋণাত্মক ত্রুটি 4, তাহলে হচ্ছে ডিরেক্ট প্লাস দিয়ে 4 করে দিবা। ঋণাত্মক ত্রুটি হলে যোগ হয়ে যাবে ত্রুটিটা। ঠিক আছে, তুমি বলো স্যার কীভাবে? আসলে এটা ঋণাত্মক ত্রুটি, তো এইখানে মাইনাস, এটা কীভাবে বলো তো মাইনাস, আর মাইনাসের আরেকটা ত্রুটি আছে এই যে ধরো এটা -3, তাহলে ওই মাইনাসে আসলে কি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই আর ধনাত্মক ত্রুটি হলে কি করবা? ধনাত্মক ত্রুটি হলে বিয়োগ করে দিবা এখান থেকে। ধরো ধনাত্মক ত্রুটি আসছে, তাহলে এই ধনাত্মক ত্রুটিটা এখান থেকে কি বিয়োগ করে দিবা। ওকে, যন্ত্রের আগে থেকে যদি ধনাত্মক ত্রুটি থাকে ধরো, তাহলে ওইটা হচ্ছে ধরো 3, এভাবে বিয়োগ করে দিবা এই অঙ্ক থেকে। আর যদি হচ্ছে আবার বলছি ঋণাত্মক ত্রুটি হয়, সেটা যোগ করে দিবা। তো এইভাবে হচ্ছে অঙ্কগুলো তোমরা করবা। আশা করি হচ্ছে যতগুলো কনফিউশনাল টাইপের কথাবার্তা ছিল সবগুলোই আমি ক্লিয়ার করতে পারছি বা ক্লিয়ার করে দিছি। এরপরে যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানায়ও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার, এটা তো হচ্ছিল আমাদের চকবাজারের ইন্টারভিউ ছিল অফলাইন ব্যাচের ঠিকানা, এখানে নাই। আচ্ছা, এটাতে হোয়াটসঅ্যাপ করলে হয়তো অনেকে পাবা না, তোমরা হোয়াটসঅ্যাপ করবা 01, সেখানে লেখাটা বোঝা যাচ্ছে, আমি এটা দিই 01 এই যে 521527284, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। ঠিক আছে, যে কোনো কনফিউশন হলে। আর এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্টের নাম্বার, আর এটা হচ্ছে চকবাজার আমাদের এইচএসসির ইন্টারভিউ ফিজিক্স ব্যাচের ঠিকানা। আর এগুলো স্যারের হচ্ছে ডেজিগনেশন বা স্যারের যোগ্যতা আর কি লেখা। ঠিক আছে, সবার সাথে হচ্ছে হলো ইন ফিউচার দেখা হবে ইনশাল্লাহ। আর যারা অনলাইনে দেখবা তারা উপকৃত হইলে অবশ্যই আমার জন্য দোয়া করবা। বিশেষত যারা এসএসসি স্পেশাল ব্যাচ বলতে পারি, সেটা হচ্ছে হলো এসএসসি হচ্ছে 2026 এখন পরীক্ষা দিবা কিছুদিনের মধ্যে। তো তোমাদের জন্য শুভকামনা। আর কোনো কনফিউশন হলে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে ইনশাল্লাহ। আর দেখা না হলে অবশ্যই আমার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।